এটা রেকর্ডিংটা থাক। আচ্ছা, এক্সামের ব্যাপারে একটা ডিরেকশন আছে তোমাদের। সেটা হলো তোমাদের তো নর্মালি কি হয় যে আমরা কি 30 মার্কসের একটা এক্সাম নেই। ফাইনাল এক্সামটা 30 মার্কসের হয়, 30% মার্কস হয়। আর হচ্ছে কুইজে থাকে 15% মার্ক। তো এবার তো হচ্ছে যেহেতু অনলাইনে হচ্ছে দুইটাই, তোমাদের মিড আর ফাইনাল দুইটাই। তো এই কারণে কুইজের যে 15 মার্কসের ছিল, এটা 50 মার্কসের আর হবে না, এটা হবে 10 মার্কসের হবে, 10% মার্কের হবে। আর ফাইনাল যেটা তোমার 30 মার্ক, সেটা 30 থাকবে, কিন্তু সাথে হচ্ছে যেহেতু 5 মার্কস ওইখানে আমরা কম নিচ্ছি, তো 5 মার্কসে তোমাদের একটা ভাইভা হবে। তো পুরো সিলেবাসের উপর একটা ফাইনাল একটা ভাইভা হবে, যেটা হতে পারে তোমাদের সাথে আমরা ডিসকাস করে নিব। মানে যেহেতু তোমার আমার মানে ফ্যাকাল্টি ওয়াইজ যেহেতু হচ্ছে, তো এটা আমরা এক্সামের আগেও কন্ডাক্ট করতে পারি। যেহেতু তোমাদের 21-এ হচ্ছে ফাইনাল এক্সামটা, 21 ডিসেম্বর। তো আমরা এর আগেও নিতে পারি অথবা এর পরেও নিতে পারি, এটা তোমাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী আমরা নিব। তো এই একটা ডিরেকশন ছিল। আর বাকিটা যা আছে তাই থাকবে। যেমন তোমার অ্যাসাইনমেন্টে যেরকম ছিল বা অ্যাটেন্ডেন্স যেমন ছিল, বা ওইটা মার্কসটা ওরকমই। বাট জাস্ট এখানে একটা চেঞ্জ হবে যে 15 মার্কসে তোমাদের ছিল কুইজ, সেটা 10 মার্কসের হয়ে যাবে। আর হচ্ছে 30 ছিল ফাইনাল, তো তো 30 আছে। বাট ওই 5 মার্কসের যে কম হয়ে গেল, এই 5% মার্ক হচ্ছে তোমাদের একটা ভাইবা হবে। একটা ওভারঅল সিলেবাস, যেটা পুরো কোর্সে যে আমরা সিলেবাসটা আমরা পাচ্ছি, এটার উপর একটা ভাইবা হবে 5%। তো এটা হলো তোমাদের একটা ডিরেকশন। এবং আমাদের আহ, যেহেতু অনলাইনেই হচ্ছে, তো অনলাইনে হলে তোমাদের অনলাইনের মতো যেভাবে তোমরা মিডে এক্সাম দিছো, তো ওইভাবেই তোমাদের হচ্ছে এক্সামটা হবে। এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আমি দিয়ে দিব আর কিছুদিন, অথবা কালকে দিতে পারি। কোথা থেকে কি কি কোশ্চেন আসবে, মানে কি কি না, মানে কোন কোন চ্যাপ্টার গুলা আমাদের কোন কোন পার্টের মধ্যে থাকবে। এবং তোমাদের এখানেও সেই অপশন থাকবে না যে মিডে তোমরা যেভাবে দিচ্ছ যে 6টা ছিল না, তোমাদের 5টাই ম্যাথ ছিল, 5টাই অ্যাটেন্ড করতে হয়েছে। তো এইখানে ফাইনালে তোমাদের হচ্ছে 5টাই থাকবে, 5টাই অ্যাটেন্ড করতে হবে। এবং আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা যে বইটা ওপেন করছি, এই বইয়ের থেকে হচ্ছে 4 সেট থাকবে, 4 সেট কোশ্চেন থাকবে। না সরি, 4 সেট না, 3 সেট থাকবে। যেহেতু তোমার 5টা হয়ে যাচ্ছে, তো এখান থেকে 3টা সেট থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। আর আরেকটা হচ্ছে দুইটা যে সেট, 2 সেট থাকবে হচ্ছে তো আমাদের যে 14 চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি, তো ওই 14.1 থেকে 14.3 ওখান থেকে একটা সেট থাকবে। আর 14.5 আর 14.6 যেটা, ওই দুইটা চ্যাপ্টার মিলে একটা থাকবে। আর এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তোমাদের 3টা সেট কোশ্চেন থাকবে। এই হলো তোমার ওভার। যদি আমি কোশ্চেন প্যাটার্ন তোমাদের আবার দিয়ে দিব, সমস্যা বুঝিনি নেই। স্যার, আরেকবার বলেন স্যার। 14.1 থেকে আহ, এটা আমি যদি দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ সমস্যা নেই। আমাদের যে ক্যালকুলাসের যে পার্টটা ছিল, ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য আমরা তো হার্ড অ্যান্টেনাটা ইউজ করতেছিলাম। তো ওইখানে যে চ্যাপ্টার 14 স্টার্ট করছি আমরা, ওইখান থেকে হচ্ছে যে 3টা চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করছি, ওইখান থেকে একটা সেট কোশ্চেন থাকবে। আর 14.5 আর 14.6 যেটা আমরা এখনো টাচ করি নাই, তো ওইটা আমরা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরে করাবো। তো ওইখান থেকে একটা সেট কোশ্চেন থাকবে। আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল যে ইকুয়েশন আমরা স্টার্ট করবো আজকে, এটা ড্যানিস জি জিলের বই। তো এবং 7th এডিশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ বাউন্ডারি ভ্যালু প্রবলেমস। তো এইটার থেকে হচ্ছে 3টা সেট কোশ্চেন থাকবে। তো এইটার পার্টগুলো একটু ছোট আছে, যদিও ইন্টিগ্রেশনের ব্যাপারটা লাগবে এখানে, এখানেও লাগবে। তো বাট এগুলো ইম্পর্টেন্ট অনেক, তো এই এবং ছোট আছে, বেশি বড় একটা না। তো এই কারণে আমরা এটা আগে শেষ করে দেন আমরা ট্রিপল ইন্টিগ্রাল যেটা 14.5 আর 14.6 সেটা স্টার্ট করব। যেহেতু আমাদের ডাবল ইন্টিগ্রাল অনেকটা হয়ে গেছে, মানে ডাবল ইন্টিগ্রাল অনেকটা না, পুরোটাই তো আমরা করে ফেলছি। পোলার প্লাস কার্টিসিয়ান দুইটাই কমপ্লিট করে ফেলছি। তো ওইখানে 14.5 হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল, তো একই জিনিস, জাস্ট এটা আমরা ডাবল থেকে ট্রিপলে চলে যাব। একই আইডিয়া, সেম আইডিয়া, সেম আইডিয়া নিয়ে হচ্ছে ওইখানে কাজ করতে হয়। তো এটা আসলে বেশি একটা প্রবলেম হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাট আমরা যেহেতু এইদিকে ম্যাক্সিমাম পার্টটা থেকে গেছে, তো আমরা এটা আগে করে ফেললে তোমাদের একটা আইডিয়া জেনারেট আগে হয়ে গেলে
দেন ওই 14 পয়েন্ট ওটা পরে করলে ওটা তোমাদের সমস্যা হবে না আশা করি। এই জন্য আমি আগে শুরু করতেছি তোমাদের। স্যার আমাদের সেকেন্ড আর থার্ড কুইজ কবে হবে? সেকেন্ড কুইজ তো তোমাদের হচ্ছে নেক্সট উইকে, বলছি অলরেডি, লাস্ট ক্লাসে বলছিলাম যে ফ্রাইডেতে নিব আমরা, নেক্সট ফ্রাইডেতে নিব। এবং থার্ড কুইজটা পর পর হয়ে যাবে, বেশি একটা লেট হবে না, ঠিক আছে? ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেটা থার্ড কুইজটা হতে পারে যে তোমার ফেস টু ফেস হতে পারে, বা অফলাইন, যেটা অফলাইন হতে পারে যদি অফলাইন শুরু হয় 9 ডিসেম্বরের পরে, তাহলে আমরা অফলাইন থেকে স্টার্ট করবো, ওইখানে নিব। 1 উইক যেহেতু তোমাদের থাকবে, যেহেতু 9 ডিসেম্বর থেকে স্টার্ট হলে তোমাদের 15 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে এক্সাম, তো এর আগে তো কিছু টাইম আছে আমাদের। তো যদি দেখা যাচ্ছে যে অফলাইনে হচ্ছে, তাহলে অফলাইনে আমরা থার্ড কুইজ নিব, আর যদি অফলাইন না হয়, অনলাইনে হয়, তাহলে অনলাইনে কুইজটা নিব। ঠিক আছে, এই হলো তোমার। আচ্ছা স্যার, আমাদের ফাইনালে কি তাহলে ফুল সিলেবাস মানে মিডের আগেরটাও? হ্যাঁ, ফাইনালি। না না, মিডের কেন হবে? মিডের পর থেকে, ওটা মিডে হয়ে গেছে, ওটা আর হবে। মিডের পর থেকে আমরা যা যা পড়ছি সেটা হচ্ছে যে ফাইনালে সিলেবাস থাকবে, কিন্তু স্যার ভাইবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইবাটা তোমার হচ্ছে আমাদের ভাইবাটা কি? মিডের থেকে মিডের পর থেকে হবে। মানে ফাইনালের যে সিলেবাসটা, এটার উপরই হচ্ছে তোমার ভাইবা। মানে মিডের আগেরটা না, মানে আমি ফাইনালেরটা বলতে চাচ্ছি, ঠিক আছে? ফাইনালে যে সিলেবাসটা থাকবে, তো ওইখান থেকে আমার একটা কমায় রাখছি, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই। একটা চ্যাপ্টার কম আছে, লাস্ট যে চ্যাপ্টারটা থাকবে ওটা আমরা আহ, কম রাখছি। তো মানে আমাদের এখানে এখানে দেখবা যে 4.4 যেটা, হ্যাঁ 4.4, ওই পার্টটা একটা কম আছে ভাইবার জন্য। এই বইয়ের ডিফারেন্সিয়াল ইকুয়েশন 4.4 যেটা, ওইটা থেকে হচ্ছে ভাইবারটা আমরা কম রাখছি। এই কারণে ওইটা বাদ থাকবে। তো ওইটা আমি পরে শেয়ার করবো তোমাদেরকে, যে কোন কোন চ্যাপ্টার গুলো ভাইবার জন্য হবে, এবং তোমাদের যে টাইমটা সুবিধা হবে, এক্সামের আগে হতে পারে ভাইবা, অথবা এক্সামের পরেও হতে পারে। তো যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী হচ্ছে আমরা ওটা সেট করব, ভাইবার টাইমটা। ঠিক আছে, এই হলো আপডেট। এছাড়া আপডেট পরে যদি আসে, পরে আমি তোমাদের জানিয়ে দেবো। তোমাদের যেহেতু অনলাইনে হচ্ছে, তো সো আগের মতো আমরা যেভাবে মিট দিছি, তো অলরেডি একটা আইডিয়া আছে যেভাবে মিট দেওয়া হয়েছে, কোশ্চেন দেওয়া হয়েছে, গুগল ফর্মে সাবমিট করা হয়েছে, তো ওইভাবেই। তো এটা আমাদের, আমরা স্টার্ট করি তাহলে। দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ বাউন্ডারি ভ্যালু প্রবলেম। দেখো, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এটা আমরা অলরেডি একটা কাজ করে ফেলছি। সেটা হলো যে আইভিপি প্রবলেম তোমাদের আমরা মিডের আগে একেবারে ফার্স্ট ক্লাসে মেবি বা সেকেন্ড ক্লাসের দিকে আমরা করাইছিলাম, যে আইভিবি প্রবলেম কিভাবে সলভ করে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো ওইখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে যদি মনে থাকে, দেখবে যে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকতো, একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকতো। এখন বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে কি? এটা বাউন্ডারির কন্ডিশন দেওয়া থাকবে, মানে একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে, ইনিশিয়াল দেওয়া থাকবে একটা, আর একটা বাউন্ডারি দেওয়া থাকবে, এন্ডিং পয়েন্ট দিতে হবে, যে এখান থেকে স্টার্ট, এখান থেকে শেষ। তো এর ভিতরে একটা কাজ করতে হবে। সো এগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, এটা আমরা একটু ডেফিনেশন আসি। হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন? আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুনছি, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, বা ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা শিখছি। তো আচ্ছা, ওখানে যাই। এটা যদি তোমাদের এক্সামের চ্যাপ্টার না, চ্যাপ্টার 1, বাট আমাদের কিছু ডেফিনেশন এখান থেকে ক্লিয়ার করতে হবে। কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, বা এখানে আরেকটা ব্যাপার আছে, অর্ডারের একটা ব্যাপার আছে। সো দুইটা তিনটা ডেফিনেশন আমাদের এখানে ইম্পর্টেন্ট, কিন্তু পুরো চ্যাপ্টারটা আমাদের দরকার নেই এখানে, এখানে পুরো চ্যাপ্টারটা লাগবে না। তো এখানে দেখো ডেফিনেশন 1.1.1, ডেফিনেশনে বলা হচ্ছে অ্যান ইকুয়েশন কন্টেইনিং দ্য ডেরিভেটিভস। ঠিক আছে, ইকুয়েশন যেটা হচ্ছে ডেরিভেটিভটা কন্টেইন করবে, ডেরিভেটিভ গুলো। সো ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন যেগুলো, ডিফারেন্সিয়েশন দেখো আমরা ক্যালকুলাস বলছি, যে ওয়াই একটা দেওয়া ছিল, ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স বলতে কি বুঝি? 2x হবে। বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কি বুঝি? জাস্ট 2 হবে, তাই না? তো এটা বলছি, কিন্তু ওই জিনিসগুলো দিয়ে যখন আমরা একটা ইকুয়েশন সেট আপ করবো, তখন সেগুলোকে বলা হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি ইন্টিগ্রেশন যে ব্যাপারগুলো ছিল ওইগুলো দিয়ে আমরা যদি কাজ, মানে কোন ইকুয়েশন সেট আপ করি, তাহলে সেটাকে বলবো ইন্টিগ্রাল ইকুয়েশন। বাট তোমাদের এখানে মেনলি হচ্ছে আমরা
ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে শেষ করব। এখন ডিফারেন্সিয়েশনের দুইটা পার্ট ছিল, এটা তোমরা জানো যে ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। তো আমরা দুইটাই এক্সাম্পল দেখাবো এখানে। তো আমাদের কোশ্চেনটা কি বলতে, ইকুয়েশন কন্টেইনিং দ্য ডেরিভেটিভস, তাহলে যে ইকুয়েশন কোন জিনিসের ডেরিভেটিভটাকে কন্টেইন করে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন হচ্ছে ধরো x² - 7x + 5 = 0, ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমরা বলতেছি কোয়াড্রেটিক ইকুয়েশন। আরেকটা এভাবে বলা যায় অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রা রিলেটেড থাকে, কারণ এক্স ওয়াই জেড এগুলোকে আমরা অ্যালজেব্রা বলে থাকি। তো x² - 7x + 5 = 0, তবে এখানে কোনো ডেরিভেটিভ নাই, তো জাস্ট অ্যালজেব্রিক কিছু সিম্বল আছে, এক্স ওয়াই জেড এই টাইপের কিছু আছে। তার মানে যখন অ্যালজেব্রিক কিছু থাকে ওটাকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলা হয়। যদি ধরো ট্রিগোনোমেট্রিক থাকে, যেমন sin x + cos x = 5, এরকম দেওয়া আছে, sin x + cos x = 5 দেওয়া আছে, তাহলে দেখো এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে, তাহলে এটাকে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনও বলা হয়। এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তো দেখো ক্যালকুলাস যখন আমরা মানে বইটাকে ডিসকাস করছি, হাওয়ার্ড অ্যান্টনের বইটার নাম ছিল কিন্তু ক্যালকুলাস আর্লি ট্রান্সেন্ডেন্টালস। ট্রান্সেন্ডেন্টালস মিনস হচ্ছে তোমার ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হচ্ছে sin x e⁻x, এগুলো যখন একটা ফাংশনে থাকে এগুলোকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলা হয়। সো আমাদের এখানে বলতেছি যদি ডেরিভেটিভ কন্টেইন করে কোনো ইকুয়েশন, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং এখানে আরো কিছু পার্ট আছে, সেটা হলো যে অফ ওয়ান আর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে সেখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো কি হতে পারে, ওয়ান আর মোর হতে পারে। তো সেটা একটা ডিপেন্ডেন্ট হতে পারে, যেমন y = f(x), তো x হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াইটা কি এটা বলতে পারবা যে ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নাকি ইন্ডিপেন্ডেন্ট? ওয়াইটা স্যার ডিপেন্ডেন্ট। এন্ড এক্স, ওয়াইটা ডিপেন্ডেন্ট, কারণ আমরা ধরো y = x² যদি নেই, বোঝা ট্রাই করো, যে y = x² যদি হয়, তাহলে তোমার এক্স কে ইনপুট দিবা তুমি, তাহলে ইনপুট যদি দাও এটা তো তুমি ইচ্ছা মতো দিতে পারবা, তাই না? y = x², তাহলে এক্স কে তুমি ইচ্ছা মতো ইনপুট দিতে পারবা, তাহলে এক্সটা যেহেতু ইচ্ছা মতো তুমি দিতে পারবা, তাহলে এটা কারোর উপর ডিপেন্ড করতেছে না, তাহলে ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স। মানে এখানে সহজ কথা মনে রাখবা, কোনো ইকুয়েশনের রাইট সাইডে যদি কোনো ভ্যারিয়েবল থাকে, তাহলে সেই ভ্যারিয়েবল গুলো হচ্ছে তোমার ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়। আর যদি লেফট সাইডে কোনো ভ্যারিয়েবল থাকে, যেমন y = f(x), f(x)টা হচ্ছে এখানে, x টা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু y টা দেখো লেফট সাইডে আছে, তাহলে এই y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে হতে পারে যে ওয়ান আর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে উইথ রেসপেক্ট টু ওয়ান আর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে এমন হতে পারে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ওয়ান আর মোর হতে পারে, বা মোর দ্যান ওয়ান হতে পারে, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি হতে পারে, মোর দ্যান ওয়ান হতে পারে বা ওয়ান হতে পারে। তো সেটাকে তখন কি বলবো আমরা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে দুইটা পার্ট আছে, যেমন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে অর্ডিনারি ক্যালকুলাস আর একটা হচ্ছে পার্শিয়াল ক্যালকুলাস বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তোমরা অলরেডি করছো, ম্যাথ 110-এ ছিল। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, মানে আমরা যেটাকে ডিফারেন্সিয়েশন বলি এটাকে নর্মালি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন বলা হয়, ডি যেটা থাকে। আর যখন পার্শিয়াল হয়, পার্শিয়াল আমরা ডেল বলি। তো এটা তোমাদের ছিল। তো এখানে দুই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, দেখো আমরা এখানে বলবো এখানে। তো এখানে দেখো ক্লাসিফিকেশন বাই টাইপ, তো দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে ইফ অ্যান ইকুয়েশন কন্টেন্স অনলি দ্য অর্ডিনারি ডেরিভেটিভ, দ্যাট মিনস ডি থাকবে জাস্ট। দেখো এইখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, dy/dx + 5y = e⁻x, d²y/dx² - dy/dx + 6y = 0। তো এইগুলোকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে দেখো আমরা এই যে ইকুয়েশন কেন বলতেছি এটাকে, দেখো রাইট সাইডে 0 আছে, অথবা একটা কিছু লেফট সাইড আছে ইকুয়ালস টু রাইট সাইডে আছে। তো এবং এইখানে দেখো dy/dx আছে, তার মানে অর্ডিনারি ডেরিভেটিভ আছে, পার্শিয়াল কিন্তু না। এবং এই ইকুয়েশনে দেখো মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলা বা ডেরিভেটিভস গুলো কন্টেইন করতেছে। আমাদের কোশ্চেন মানে আমাদের ডেফিনেশন ছিল এরকম, অ্যান ইকুয়েশন কন্টেইনিং দ্য ডেরিভেটিভস। তো ডেরিভেটিভ দেখো কন্টেইন করতেছে এখানে। 5y যদিও ডেরিভেটিভ না, e⁻x এর ডেরিভেটিভ না, কিন্তু ইকুয়েশনের মধ্যে dy/dx একটা আছে, বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, বা ডেরিভেটিভস আছে, মেইন কথা। তো এই যে ইকুয়েশন কন্টেইনিং দ্য ডেরিভেটিভস, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যখন পার্শিয়াল হয়, পার্শিয়াল আমরা ডেল বলি। তো
তো যদি এরকম হয় যে অর্ডিনারি ডেরিভেটিভস কন্টেইন করে, তাহলে এইগুলোকে বলবো আমরা, এই যে এই টাইপের যেগুলো আছে এইগুলোকে বলা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আরেকটা ডেফিনেশন হচ্ছে ইকুয়েশন ইনভলভিং দ্য পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভ যদি হয় তাহলে এটাকে আমরা বলবো দেখো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা দেখো ডেল ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল টি স্কোয়ার মাইনাস টু ডেল ইউ বাই ডেল টি। তো এই যে জিনিসগুলো ডেল, এখানে কিন্তু ডি নাই। তো এই যে ডি নাই, এগুলোকে আমরা কি বলি, ডেল যেগুলো এগুলোকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলি। কিন্তু যেহেতু এটা ইকুয়েশনের ফরম্যাটে আছে, এই জন্য আমরা এটাকে বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অথবা শর্ট ফর্মে আমরা বলতে পারি পিডিই, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর আগেরটা ছিল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো এটা ছিল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, শর্ট ফর্ম হচ্ছে ওডিই। তো আমাদের এখানে মেইনলি ডিসকাশন পার্ট হচ্ছে যে অনলি ওডিই কাজ করব, দ্যাট মিনস অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো নিয়ে কাজ করব। পিডিএ আপাতত আমরা এখানে মানে তোমাদের এই কোর্সে নাই, কোর্সের সিলেবাসে নাই। তো যা বললাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কারো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন গুলো ক্লিয়ার ভ্যারিয়েবলটা করতে চাইলাম আমরা। কাজ কি? ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করে, কারণ এই দেখো পার্শিয়াল কখন হয়, পার্শিয়াল মানে তোমার অর্ডিনারি, যেটা অর্ডিনারিটা আগে আসি। অর্ডিনারি হচ্ছে সেই সব ক্ষেত্রেই হয় যখন হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। যেমন আমরা y ইকুয়ালস টু যদি এক্স স্কোয়ার লিখি, তাহলে তোমার দেখো একটা ভ্যারিয়েবল রাইট সাইডে আছে এবং রাইট সাইডে তোমার এক্স আছে। তো এক্স ভ্যারিয়েবল তো একটাই, তাহলে একটাই যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, একটা যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, তখন সেখানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। কিন্তু যদি তোমার বা অর্ডিনারি ডেরিভেটিভ করা যায়। কিন্তু যদি ধরো মোর দেন ওয়ান থাকে, পার্শিয়ালের আইডিয়াটা কি ছিল, কনসেপ্ট কি ছিল আমাদের, যে যদি মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, যেমন আমরা জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরলাম। এখন এই জেড কে যদি ডিফারেন্সিয়েশন করতে হয়, তোমাকে হচ্ছে কি করতে হবে, পার্শিয়ালের মাধ্যমে করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তো পার্শিয়াল যদি হয় বা এবং সেটা যদি ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসতে পারি আমরা, তাহলে সেগুলোকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যদি অর্ডিনারি থাকে অনলি, তাহলে এটাকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। স্যার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটার বেশি কিভাবে থাকবে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে, এটা এটা তোমাদের ফরম্যাটটা হচ্ছে তোমাদের নাই এখানে। আমি তাও দেখাচ্ছি, হোয়াইট বোর্ডে দেখাই। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তোমার কিভাবে থাকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরো এখানে x, যে আমরা বলে দিলাম যে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এরকম এরকম ধরো আছে y। তো দেখো এখানে লেফট সাইডে কে আছে, দুইজন আছে। তো এটাকে আমরা তখন বলে দিব যে এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এগুলো হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং যখন এরকম থাকবে তখন আরো ইকুয়েশন থাকতে হবে, একটা ইকুয়েশন থাকলে এগুলো করা যায় না। বুঝা গেল? জি তো স্যার। এইখানে হচ্ছে ধরো এরকম আমরা যেটা বলতে চাচ্ছি, y ইকুয়ালস টু ধরো এক্স স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কে, এটা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবো। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে কে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ওয়াই। তার মানে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। সো এখান থেকে যে ইকুয়েশন গুলো আসবে, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, পার্শিয়াল আসবে না। কিন্তু ধরো আমরা এইভাবে যদি নেই জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই আছে, তো
তো এখানে দেখো মোর দ্যান ওয়ান আছে, তাহলে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো এটা হচ্ছে এক্স এন্ড ওয়াই, আর ওয়ান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা হচ্ছে আমাদের জেড। তো এরকম যদি সিচুয়েশন হয়, মোর দ্যান ওয়ান হতে পারে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট হবে এমন না, সেটা এরকম না। যদি মোর দ্যান ওয়ান হয় তাহলে আমরা সেটাকে বলবো তোমার পার্শিয়াল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো জিনিসটা ক্লিয়ার হলো, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা যেটা বলতে চাইলাম সেটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে যেখানেই দেখবে যে ডেরিভেটিভ আছে। এখন ডেরিভেটিভ বলতে আসলে দুই ধরনের ডেরিভেটিভ থাকতে পারে, একটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ থাকতে পারে, একটা পার্শিয়াল থাকতে পারে। তাহলে ইন জেনারেল যদি হয় ডেরিভেটিভ তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। আর যদি ইন জেনারেল না হয়, যদি বলে যে অর্ডিনারি ডেরিভেটিভ আছে, তাহলে সেটা হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফর্মে এক্সাম্পল গুলো হচ্ছে এগুলো। আর সো এই ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো আসতে পারে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পিডি আমরা বলতেছি যখন পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে। এখানে দেখো অর্ডিনারি নাই, বা একটা দুইটা থাকলে সমস্যা নেই, ধরো এটা পার্শিয়াল আছে আর এটা ordinary আছে, তাহলে সেটা পার্শিয়াল হিসেবেই থাকবে। কিন্তু মেইন কথা হলো পুরোটা এখানে দেখো পার্শিয়াল আছে, তো এটা পার্শিয়ালি বলা যায়। তাহলে এই দুইটা হচ্ছে ডেফিনেশন। দ্যাট মিনস একটা ডেফিনেশন ডিফারেন্সিয়াল, আর একটা আমি একটা দেখাই জিনিস সেটা, এটা হয়তো অনেকেই জানো যে আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি লিখি, এটাকে দেখো ওয়াই প্রাইম লেখা যায়। ডিওয়াই বাই ডিএক্স যদি থাকে সেটাকে কি লেখা যাবে, ওয়াই প্রাইম লেখা যাবে। আর যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার লেখা যায়, লিখতে হয়, তাহলে এটাকে ওয়াই ডাবল প্রাইম লিখতে হয়। ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব যদি হয় তাহলে এটা হচ্ছে ওয়াই তিনটা প্রাইম লিখতে হয়। এগুলো তো জানো এই নোটেশনটা, তো এই নোটেশন গুলো অনেকবার আসবে আমাদের। এবং এখানে দেখো আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি, সেটা হলো যে তোমার ওয়াই চারটা প্রাইম যদি লিখতে চাও, এরকম তো চলতে থাকবে। চারটা প্রাইম পাঁচটা প্রাইম যদি লিখতে থাকো তাহলে জিনিসটা দেখতে অড দেখায়। এই কারণে এটা দেখো ওয়াই অফ ফোর লেখা যায়। ঠিক আছে, চারটা প্রাইম না লিখে এভাবে ওয়াই অফ ফোর লেখা যায়। আর যদি এরকম এন থাকে ডিএন, তাহলে এনটা প্রাইম তো লেখা তো অনেক টাফ, বা লেখা কিভাবে লিখবা। তো যদি 100টা ডি টু দি পাওয়ার 10 বা ওয়াই যদি থাকে, তাহলে তো এখানে 100টা প্রাইম নিয়ে আসতে হবে, এটা তো পসিবল না। তাহলে এটা শর্ট ফর্ম লিখতে হয় এইভাবে, ওয়াই অফ ব্র্যাকেট ইউজ করতে হয়, তো দেন এন আসবে। ঠিক আছে, যদি 10 থাকে তাহলে ওয়াই অফ 10, এখানে যেহেতু 4 আছে তাহলে 4 থাকলে এখানে ওয়াই অফ 4 লিখতে হয়। তাহলে এই ছিল একটা নোটেশনের ব্যাপার। তো এই নোটেশন গুলো আসবে আমাদের। আরেকটা ডেফিনেশন আমাদের খুব প্রয়োজন হবে, সেটা হলো যে ক্লাসিফিকেশন বাই অর্ডার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেহেতু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এখানে অর্ডিনারি হতে পারে, পার্শিয়ালও হতে পারে। তো আমাদের কথা হলো যে এই অর্ডারটা কি, বা অর্ডার কিভাবে বুঝবো আমরা। তো এখানে কি বলতেছে দেখো, দ্য অর্ডার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে দুই ধরনের, ওডিই হতে পারে, পিডিও হতে পারে। তো এটা যদি হয় ইজ দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ, এটা হলো মেইন। দেখো, অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন, এটা হলো মেইন জিনিস। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভের যে অর্ডারটা হবে সেইটাই হলো তোমার অর্ডার। ঠিক আছে, একটা ইকুয়েশন তোমার থাকবে, দেখো নিচে একটা ইকুয়েশন দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 5 ডিওয়াই বাই ডিএক্স হোল কিউব মাইনাস 4y ইকুয়ালস টু দি পাওয়ার এক্স। এটা হলো তোমার একটা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দেখো এই যে ডেরিভেটিভ, দেখো কি বলছে, অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ, অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কে, দেখো এটা ডিওয়াই বাই ডিএক্স, এটার পাওয়ার 3 আছে, মনে হচ্ছে যে পাওয়ার থাকলে হয়ে গেল, এরকম না। দেখো এটা হাইয়েস্ট ডেরিভেটিভ কে আছে, ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। বা ফার্স্ট ডেরিভেটিভ অর্ডারটা পরে আসো, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমাদের কি বলছে, অর্ডারটা কি, অর্ডারটা হবে হাইয়েস্ট ডেরিভেটিভের হবে। তাহলে এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স, এটার পাওয়ার কত আছে, 3, এই 3টা কাউন্ট হবে না।
এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কে 1 আছে, এখানে এটা 1 ডেরিভেটিভ। এটা দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে এখানে দেখো ডেরিভেটিভ হাইয়েস্ট কত 3 আছে, তাহলে এটা হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে বলছে ইজ এ সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে যে পাওয়ার দেখে কনফিউজড হয়ে যাবে না, এখানে পাওয়ার 3 আছে, তার মানে এটা 3 হয়ে যাবে এমন না। দেখতে হবে কাকে, দেখতে হবে আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভ কে পুরো ইকুয়েশনের মধ্যে। হাইয়েস্ট ডেরিভেটিভ এখানে দেখো 2 বার আছে, 3 বার নাই, আর এখানে তো 1 বার আছে, তো 1 বার তো কম অবশ্যই, আর এখানে কোনো ডেরিভেটিভ নাই। তো এখানে যেহেতু ডেরিভেটিভ আছে এবং হাইয়েস্ট ডেরিভেটিভ এখানে 2, তাহলে এখানে আমরা এটাকে বলবো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল আরেকবার ইকুয়েশন। এক্সপ্লেইন করবেন? আচ্ছা দেখো, এটা তোমার চেক করতে হবে হাইয়েস্ট ডেরিভেটিভ, তাহলে এটা দেখো হাইয়েস্ট ডেরিভেটিভ কে এখানে ডিওয়াই বাই ডিএক্স হবে নাকি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হবে? হাইয়েস্ট ডেরিভেটিভ কে? ফার্স্ট ফার্স্ট ডেরিভেটিভ কি হাইয়েস্ট নাকি সেকেন্ড ডেরিভেটিভ হাইয়েস্ট? উম, মানে ডিএ স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারটা হাইয়েস্ট। হ্যাঁ, এটা তুমি একবার বেশি করলা তাই না, এটাই হাইয়েস্ট। তো এটা যেহেতু হাইয়েস্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে, এটা যদি ধরো কিউব থাকে ডি কিউব বাই ডি এক্স কিউব, এটা হাইয়েস্ট থাকে, তাহলে এখানে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো। আর যদি দুইবার থাকে হাইয়েস্ট, তাহলে সেকেন্ড অর্ডার। যদি একবারই থাকে হাইয়েস্ট, ধরো এই এই পোর্শনটা নাই, এই টার্মটা নাই তোমাদের, এই পর থেকে আছে, হ্যাঁ এই 5 থেকে পরের টুক আছে, তাহলে এখানে দেখো ডেরিভেটিভ একবারই আছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এটা যেহেতু হাইয়েস্ট 2 বার আছে, তাহলে এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ক্লিয়ার হলো, যদি 3 বার থাকে হাইয়েস্ট, তাহলে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরকম আসবে। ঠিক আছে, কোশ্চেন আছে কারোর? কারোর কোশ্চেন আছে কিনা? এটা না বুঝলে কিন্তু পরের ম্যাথ গুলো বুঝতে পারবে না। মানে এই ডিফারেনশিয়াল যে আমরা ডেফিনেশন গুলো ক্লিয়ার করলাম, বিশেষ করে যে এটা অর্ডারের ব্যাপারটা, অর্ডার যদি না বুঝতে পারো, কারণ আমাদের এখন যে সলিউশন গুলো আসবে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, সেকেন্ড অর্ডার কিভাবে সলভ করতে হয়, থার্ড অর্ডার কিভাবে সলভ করতে হয়, এই সলভ টেকনিক গুলো লাগবে। এখন তুমি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এইসব যদি না বুঝো, তাহলে কিন্তু ম্যাথ করতে পারবে না, বুঝতেই পারবে না যে কিভাবে করতে হবে। তো এটা আমরা এবার বলি যে এটা হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ থাকবে, ইকুয়েশন দেখতে হবে। সো ইকুয়েশনে যে হাইয়েস্ট ডেরিভেটিভ যা থাকবে সেটাই তার অর্ডার। যেমন এখানে 2 বার ডেরিভেটিভ আছে হাইয়েস্ট, তাহলে এখানে সেকেন্ড অর্ডার। যদি 3 বার হাইয়েস্ট থাকতো থার্ড অর্ডার, 4 বার যদি হাইয়েস্ট থাকতো ফোর্থ অর্ডার, এইভাবে। এখন এখানে কথা মনে রাখবা যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন যে টেকনিক গুলা, এটা একরকম। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন গুলা, এটার সলিউশন টেকনিক একরকম। আর এই সেকেন্ড থেকে যত উপরে যাও না কেন তুমি, nth অর্ডার পর্যন্ত যদি যাও, তাহলে এটাকে বলা হয় হায়ার ডেরিভেটিভ ডিফারেনশিয়াল ইকুয়েশন। হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোথা থেকে? যদি সেকেন্ড অর্ডার থেকে স্টার্ট করি, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এইসব জিনিসের যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পাই এইসব অর্ডারের, তাহলে সেগুলোকে বলা হয় হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি ডিওয়াই বাই ডিএক্স থাকে হাইয়েস্ট, তাহলে এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমাদের টেকনিক আছে কিছু। তো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের, ডিফারেন্স গুলো? জি স্যার। তোমরা কি আসো সবাই? কারোর তো কোনো রেসপন্স নাই। জি স্যার। আসছি স্যার। স্যার বুঝেছি। আর যারা বিছানায় শুয়ে শুয়ে দেখতেছো, তারা জাস্ট উঠে যাও। বিছানায় শুয়ে শুয়ে পড়াশোনা হয়? আর এটা তো ম্যানারের মধ্যে পড়ে না। আচ্ছা দেখো, তাহলে আমরা কিছু এখানে ম্যাথ করব ফার্স্ট অর্ডারের জন্য। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন একরকম, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা একরকম। তো এটার মধ্যে আমরা কিছু টেকনিক শিখবো, 3টা টেকনিক শিখবো যে কিভাবে সলভ করতে হয়। মানে 3টা ফরম্যাটের জন্য, মানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো তোমার অবশ্যই, কিন্তু বিভিন্ন রকমের ফরম্যাট হইতে পারে ফার্স্ট অর্ডারের মধ্যেই। তো ফার্স্ট অর্ডার বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করতে হয়। মানে যে কোনো একটা ইউজ করলেই হবে না, এক একটা ম্যাথের জন্য যে ফরম্যাটের সাথে মিলবে সেই ফরম্যাট অনুযায়ী কাজ করতে হবে। তো ফার্স্ট যে ম্যাথটা আমরা মানে ফার্স্ট যে টেকনিকটা আমরা করব, এটাকে বলা হচ্ছে সেপারেবল অফ ভ্যারিয়েবল। সেপারেবল অফ ভ্যারিয়েবল, এটা হলো তোমার ফার্স্ট টেকনিক, সেপারেবল অফ ভ্যারিয়েবল। এবং এটা হচ্ছে আমরা মেইনলি 2.2 তে করব। 2.2 এটা থেকে আমরা স্টার্ট করব, 2.2 থেকে। এরপরে ফার্স্ট অর্ডারের মধ্যে আমাদের আরেকটা টেকনিক আসবে,
সেটাকে বলা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2.3 এর 2.3 লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। থার্ড নাম্বার আমাদের যেটা, তাহলে ফার্স্ট গেল আমাদের সেপারেবল অফ ভ্যারিয়েবল, তারপর লিনিয়ার, এরপর হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটার সাথে আরেকটা পার্ট আছে সেটাকে বলা হয় নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হলো 2.4 আমরা ডিসকাস করব। আমি পুরো সিলেবাসটা এখানে ডিসকাস করতেছি যে কি হবে। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা পাচ্ছি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এখান থেকে তোমার হচ্ছে একটা সেট থাকবে। যদি আমি তোমাদের প্যাটার্নটা দিয়ে দিব, বাট আমরা মেইন কথা হলো যে এখান থেকে একটা সেট কোশ্চেন থাকবে, আমরা এখান থেকে একটা সেট কোশ্চেন পাবো। তো জিনিসটা ক্লিয়ার হলো? ফাইনাল কি 35 মার্কসের হবে? না, ফাইনাল হচ্ছে 30 মার্কসের হবে, কিন্তু 5 মার্কসের তোমার হচ্ছে ভাইভা হবে, এক্সট্রা তোমার 5 মার্কসের ভাইভা হবে। রিটেন তোমাদের 30তেই, কিন্তু ভাইভা এক্সট্রা হবে 5 মার্কসের। এবং এটা তোমার আমাদের কুইজে ছিল 15 মার্কস, 15 না হয়ে এখানে 10 হবে। ওই 5টা হচ্ছে ভাইভাতে চলে যাবে। আচ্ছা, আরেকটা যেটা আমরা বলি, এটা আরেকটা সেট থাকবে, যেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা অ্যাপ্লিকেশন, মানে আমরা এখানে তো ফার্স্ট অর্ডার শিখে ফেললাম, তাই না? সেপারেবল অফ ভ্যারিয়েবল, লিনিয়ার, দেন এক্সাক্ট। তো এই তিনটা টেকনিকেরই তোমার এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে জাস্ট 3.1, একটাই। তো এই একটা থেকে একটা সেটই থাকবে, এই 3.1 থেকে এক সেট কোশ্চেন থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা সেট কোশ্চেন থাকবে, যেটাকে বলা হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এন্ড এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হলো আমাদের 4.3 তে আসবে এটা। আর একটা লাস্ট হচ্ছে আমাদের এখানে আরেকটা চ্যাপ্টার, সেটা হলো নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে একটা টেকনিক আছে যেটা নন হোমোজেনিয়াস এর জন্য আমরা ইউজ করব, এটাকে বলে সুপারপজিশন অ্যাপ্রোচ। সুপারপজিশন অ্যাপ্রোচ, এবং এটা হচ্ছে তোমার 4.4। তো এটা হলো আমাদের ওভারঅল সিলেবাস তোমার হচ্ছে আমাদের ফাইনালের জন্য। জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা কোনগুলা টাচ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এবং এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এই তিনটা, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড অর্ডারের জন্য কিন্তু এগুলা না। কিন্তু আরেকটা যেটা আমরা বলবো সেটা হলো যে থার্ড অর্ডারের জন্য বা সেকেন্ড, এটা হলো দেখো, ফার্স্ট অর্ডার হলো একরকম টেকনিক, কিন্তু বাকি যেগুলো আছে ধরো সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যতগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো বোঝা গেল যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমাদের এই তিনটা টেকনিকের মধ্যেই রাখবো। এছাড়া অনেক টেকনিক আছে, বাট তোমাদের সিলেবাসে এর থেকে বেশি নাই, এই তিনটার মধ্যেই আমরা থাকবো। আর একটা হচ্ছে যে সেকেন্ড, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এইসব যে জিনিসগুলা, এগুলোকে বলা হয় হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলোকে বলা হয় হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এইগুলার সেকেন্ড হোক বা থার্ড হোক, এগুলো সবগুলো হচ্ছে কি তোমার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু ওইগুলো টেকনিক একরকম, যেটা আমরা এখানে বলছি যে সুপারপজিশন অ্যাপ্রোচ অথবা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এইগুলোর মধ্যে আসবে, ঠিক আছে?
এই থার্ড 4.3 আর 4.4 এর মধ্যে, 4.3 আর 4.4 এর মধ্যে থাকবে। তাহলে তাহলে ফার্স্ট অর্ডারের জন্য একরকম এই তিনটা, আর এগুলো হচ্ছে হায়ার অর্ডার যদি হয়, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, যাই হোক না কেন এই দুইটার মধ্যেই থাকবে। তো দেখো জিনিসগুলো ক্লিয়ার হলো কিনা তোমাদের, আইডিয়াটা। এগুলো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং এখানে তোমার ফার্স্ট অর্ডারের জন্য থেকে তিনটা আমরা টেকনিক দেখবো, এবং এই ফার্স্ট অর্ডারের কিছু অ্যাপ্লিকেশন আছে। এখানে দেখবো যে ব্যাকটেরিয়ার কিছু অ্যাপ্লিকেশন আছে, সার্কিটের কিছু অ্যাপ্লিকেশন আছে, তারপর ফিজিক্স রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন আছে। আহ, তো ওই রিলেটেড থেকে 5-6টার মতো ম্যাথ আছে এখানে। তো এটা হচ্ছে 3.1, এবং এটা থেকে একটা সেট থাকবে। আর এটা হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস, এগুলো হচ্ছে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য, যেটা থার্ড অর্ডার হতে পারে, ফোর্থ, ফিফথ এগুলো হতে পারে। তো এগুলোর জন্য আসলে তোমার এটাকে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল, বা এটা একটা অ্যাপ্রোচ আছে, সেটাকে বলা হয় সুপারপজিশন অ্যাপ্রোচ। তো এই হলো ওভারঅল আমাদের সিলেবাস প্লাস অর্ডার গুলোর রিলেটেড, যে কোথা থেকে কি কি কোশ্চেন আসবে আমাদের। তো আমরা তাহলে স্টার্ট করি 2.2 থেকে। ফার্স্টে 2.2 থেকে আমরা স্টার্ট করি। আর আমরা যে ডেফিনেশন গুলো ক্লিয়ার করলাম, এই যে 1.1 থেকে 1.1, 1.1 তো নর্মালি আমাদের সিলেবাসে নাই, কিন্তু এই যে আইডিয়াটা ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হবে, বা তার টাইপস গুলা কি, কোনগুলাকে কিভাবে বলতেছি আমরা, এবং এখানে অর্ডারটা কি। সো অর্ডারটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যে তো তুমি যদি না বুঝতে পারো হায়ার অর্ডার কি বা ফার্স্ট অর্ডার কি, তাহলে তুমি সলভ করতে পারবে না। তো এই জন্য আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করে নিলাম। তো এখানে আর আমাদের কোনো কাজ নেই। তো আমরা স্যার নেক্সট আপনি চলে তো যাবো হচ্ছে তিন 2. সেটের কথা বললেন স্যার, 4 নাম্বার সেট কোনটা? তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 3 সেট থাকবে, ঠিক আছে? আচ্ছা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 3 সেট থাকবে। আর হচ্ছে আমাদের যে হাওয়ার্ড অ্যান্টনের যে বই ছিল, 14 চ্যাপ্টার আমরা স্টার্ট করছি। তো ওইখানে তো তোমাদের 14.1, 14.2, 14.3 এটা থেকে একটা সেট থাকবে। আর 14.5, সরি, হ্যাঁ সরি, 14.5 আর 14.6 ওইটা থেকে আরেকটা সেট থাকবে। তো ওইটা আমরা পরে করবো, যেহেতু আমরা 14.3 থেকে স্টার্ট করে শেষ করে ফেলছি। ওই প্রতি পর্যন্ত সেট থেকে আমাদের একটা করে অ্যান্সার করা লাগবে এরকম কিছু? না, একটা করে অ্যান্সার করতে পারো না তোমাদের এখানে, যেহেতু আমরা দেখো মিডে একটা এক্সামের প্যাটার্ন ছিল যে 5টা কোশ্চেন থাকবে, 5টাই দিতে হবে। তো ফাইনালে যেহেতু তোমাদের অনলাইনে হচ্ছে, তো ওই অপশনটা থাকবে না, 5টা কোশ্চেন 5টাই দিতে হবে। কিন্তু এখানে দেখো 14.1, 14.2, 14.3 তিনটা চ্যাপ্টার, তো তিনটা চ্যাপ্টার থেকে তোমার হাইয়েস্ট একটাই কোশ্চেন আসবে, এবং আরেকটা যদি আসেও তো ছোট একটা থাকতে পারে, একেবারেই ছোট একটা কিছু থাকতে পারে। কিন্তু এটা আমি ক্লাসে বলছিলাম যে ওইখান থেকে কিন্তু তোমাদের উম, একটা চ্যাপ্টার বলছিলাম যে ইম্পর্টেন্ট, 14.2 যেটা, এটা ইম্পর্টেন্ট বলছিলাম। তো এখান থেকে পসিবিলিটি বেশি কার্টিসিয়ানের যেটা ছিল, বাট অন্যগুলো ইম্পর্টেন্ট, ইকুয়ালি তোমার ইম্পর্টেন্ট বলা যায়। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে 2.1 করবো না, এখানে বলছে সলিউশন কার্ভ উইদাউট সলিউশন, তো এগুলো দরকার নেই আমাদের। তো আমরা এখানে দেখো 2.2 হচ্ছে সেপারেবল অফ ভ্যারিয়েবল, 2.3 হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, আর 2.4 হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন, এবং এটার মধ্যে নন এক্সাক্টের ব্যাপারটাও আছে তোমাদের। তো আমরা জাস্ট হচ্ছে 2.2 থেকে স্টার্ট করবো, চ্যাপ্টার 2, সেকশন 2। তো এটা হলো আমাদের মেইন। তো দেখো, এটা হচ্ছে আমাদের সেপারেবল অফ ভ্যারিয়েবল। তো এই টেকনিকটা খুবই ইজি, একেবারে ইজি। তো এটা হলো সেপারেবল অফ ভ্যারিয়েবল। আমরা 44 পেজে আছি। তো সেপারেবল ভ্যারিয়েবল, তো এখানে দেখো এই টেকনিকটার যে তোমার স্টেপ গুলো এখানে বলে দেওয়া আছে, মানে এই নামটার সাথে রিলেটেড। তো দেখো, ভ্যারিয়েবলকে সেপারেট করতে হবে। সরি, তো ভ্যারিয়েবলকে কি করতে হবে, ভ্যারিয়েবলকে সেপারেট করতে হবে।
আচ্ছা, বুঝতে পারলো। তাহলে এখানে মেইন জিনিসটা যেটা সেপারেবল ভ্যারিয়েবল, তো সেপারেবল ভ্যারিয়েবলের মেইন টেকনিক হচ্ছে একটাই, সেটা হলো যে মানে হিসাবে দুইটা বলা যায়, ভ্যারিয়েবলকে সেপারেট করে দেওয়া। সিস্টেমটা বুঝে নাও যে ভ্যারিয়েবলকে কি করতে হবে, সেপারেট করতে হবে। এখন ভ্যারিয়েবলকে সেপারেট করবা বলতে কি বুঝাচ্ছি আমি, ভ্যারিয়েবলকে সেপারেট বলতে এভাবে বুঝাচ্ছি যে আহ, যে যার ভ্যারিয়েবল তাকে দিয়ে দেওয়া। এটার মিনিংটা কি, মিনিংটা হলো যে ধরো যেগুলা এক্স ভ্যারিয়েবল আছে সেগুলো ডিএক্স এর সাথে নিয়ে আসবো, যেগুলো ওয়াই ভ্যারিয়েবল আছে সেগুলো ডি ওয়াই এর সাথে নিয়ে আসবো। দেখো আবার বলতেছি, আমরা এখানে বলতেছি সেপারেবল অফ ভ্যারিয়েবল। তো সেপারেবল ভ্যারিয়েবল বলতে কি বোঝায়, ভ্যারিয়েবলকে সেপারেট করা, ভ্যারিয়েবলকে আলাদা আলাদা করে ফেলা। এখন ভ্যারিয়েবলকে আলাদা করা বলতে কি বোঝায়, যে যেই ভ্যারিয়েবল গুলা যার মতো দেখতে তার সাথে দিয়ে দেওয়া। ঠিক আছে, তো এটার মিনিংটা কি, এটার মিনিং হলো যে এক্স ভ্যারিয়েবল গুলাকে ডিএক্স এর সাথে নিয়ে আসা, যেহেতু দুইটাই এক্স, আর ওয়াই ভ্যারিয়েবল গুলাকে ডি ওয়াই এর সাথে নিয়ে যাওয়া। যদি টি ভ্যারিয়েবল থাকে তাহলে ডিটি এর সাথে নিয়ে যাওয়া। যদি তোমার ডিজেড থাকে মানে জেড ভ্যারিয়েবল থাকে কোনো কিছু, তাহলে সেগুলো ডিজেড এর সাথে নিয়ে যাওয়া। এখন কথা হলো যে যদি পসিবল হয় এইরকম করে নেওয়া যাওয়া, যদি পসিবল হয় আলাদা করা, যদি পসিবল হয়, তো অনেক সময় দেখা যাবে যে তুমি আহ এক্স গুলা ডিএক্স এর সাথে এক্স টাকে নিয়ে আসছো, সাথে অন্য একটা ভ্যারিয়েবলও চলে আসছে। কনস্ট্যান্ট আসলে সমস্যা নাই, কিন্তু অন্য ভ্যারিয়েবল আসলে সমস্যা। তো যদি দেখা যাচ্ছে যে সেপারেট করা যাচ্ছে, পসিবল হচ্ছে, তাহলে সেপারেট করতে হবে, এই টেকনিকে নিয়ে আসতে হবে। যদি না যায় তাহলে অন্য কোনো টেকনিক হবে, যেটা আমরা দেখলাম যে লিনিয়ার অথবা এক্সাক্ট এই টাইপের কোনো একটাতে যাবে। কিন্তু যদি সেপারেট করা যায়, তাহলে সেপারেট করা যায় বলতে তো অলরেডি ক্লিয়ার করলাম যে যে ভ্যারিয়েবল গুলো যার মতো দেখতে, ডিএক্স গুলোর সাথে এক্স গুলোকে নিয়ে আসা, ডিওয়াই এর সাথে ওয়াই গুলোকে নিয়ে আসা। যদি এরকম পসিবল হয় তাহলে সেটাকে আমরা এই টেকনিকের মধ্যে নিয়ে আসতে পারবো। তাহলে যখন তুমি বুঝতে বুঝতে পারলা যে এটা সেপারেবল ভ্যারিয়েবল হচ্ছে, তারপরের স্টেপটা কি, পরের স্টেপটাকে হচ্ছে ইন্টিগ্রেট করে দাও। তো দুইটা স্টেপ, একটা হচ্ছে ভ্যারিয়েবল যদি সেপারেট করা যায়, টেকনিক কি সেপারেট করার, এক্স গুলোর সাথে এক্স গুলো যাবে হচ্ছে ডিএক্স এর সাথে, ওয়াই গুলো যাবে হচ্ছে ডিওয়াই এর সাথে। যদি এটা পসিবল হয় এবং কনফার্ম যে তুমি না হবে এটা, যদি এরকম হয়, তাহলে তারপরের স্টেপ কি, ইন্টিগ্রেট করে ফেলানো। দেখ এই দুইটা স্টেপ ক্লিয়ার হচ্ছে কিনা তোমাদের, সেপারেবল অফ ভ্যারিয়েবল এটা ক্লিয়ার হলো কিনা যে দুইটা স্টেপ, জি কেউ স্যার। এক্সপ্লেন করতে পারবা কিনা? স্যার বুঝছি, কিন্তু একটু এক্সাম্পল দেখলে এখন বেটার। আচ্ছা ঠিক আছে, আমি দিব, সমস্যা নাই। সুমাইয়া আক্তার আছো? সুমাইয়া আক্তার, সুমাইয়া আক্তার। তাসবিরুল হক নাদিম, তাসবিরুল হক নাদিম। তারও আছে, ওর মনে হয় মাইকের সমস্যা। এখানে তো আছে দেখতেছি আমিও। তারপর হচ্ছে আফসানা আক্তার। জি স্যার। আচ্ছা, আমরা এই যে সেপারেবল ভ্যারিয়েবলের যে টেকনিকটা বললাম, এটা তুমি একটু এক্সপ্লেন করতে পারবা? আমি যা বললাম, যা বুঝছো তুমি, মানে আমি যেটা বুঝাতে ট্রাই করলাম তোমাদেরকে, তো এটা তোমাদের ক্লিয়ার হলো কিনা সেটা আমি একটু জাস্টিফাই করতে চাচ্ছি। নো স্যার। সেপারেবল অফ ভ্যারিয়েবল স্যার পারবা না? আরেকবার একটু বুঝাই দিন। আচ্ছা, কে কে বলতে পারবা এটা, এক্সপ্লেন করতে পারবা? স্যার আপনার কথাটা মেবি একটু কেটে কেটে আসতেছে স্যার অনেকের কাছে, অনেকে আবার ভালো করে শুনতে পাচ্ছে। আচ্ছা, সবার কিরকম জি হচ্ছে? স্যার, জি স্যার। তার কথায় অনেক ল্যাগ করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার বলতেছি তোমাদেরকে। তো এখানে সেপারেবল ভ্যারিয়েবলের ব্যাপারটা হলো যে ভ্যারিয়েবলকে সেপারেট করা, ভ্যারিয়েবলকে আলাদা করে ফেলানো। তো এটার মিনিং হচ্ছে যে যেই ভ্যারিয়েবল গুলা যার মতো দেখতে তার কাছে নিয়ে যাওয়া। যেমন আমরা বলতে পারি যে এক্স ভ্যারিয়েবল তোমার এখানে অনেকগুলো থাকতে পারে, তো এক্স ভ্যারিয়েবলের যতগুলো ফাংশন তোমার এখানে থাকবে সবগুলোকে ওই ডি এক্স এর সাথে নিয়ে যাওয়া। ওয়াই ভ্যারিয়েবলের যতগুলো থাকবে
সবগুলোকে ওই ডি ওয়াই এর সাথে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় সেপারেবল অফ ভ্যারিয়েবল। এখন কথা হলো যে যদি এটা পসিবল হয়, যদি এটা পসিবল হয় নিয়ে যাওয়া, এখন পসিবল হবে না কেন? পসিবল হবে না এই কারণে অনেক সময় অন্য ভ্যারিয়েবলও থাকতে পারে, এমন ভাবে আছে যে তুমি ওইটাকে নিয়ে যেতে পারতেছো না, ওই ভ্যারিয়েবলকেও নিয়ে যেতে হবে, এরকম হতে পারে। তো যদি এমন হয় তাহলে তো সেপারেট করা যাচ্ছে না। যদি আমাদের কন্ডিশন হচ্ছে যদি সেপারেট সেপারেট করা যায়, সেপারেট করা যদি যায়, পসিবল হয়, তাহলে হচ্ছে এই টেকনিক, আদারওয়াইজ এই টেকনিকে আসবে না। তো যদি সেপারেবল করা যায় এবং কনফার্ম যে সেপারেট করা যাচ্ছে, তারপরে স্টেপটা কি, পরের স্টেপ হচ্ছে ইন্টিগ্রেট করে দেওয়া। সো দেখা যাচ্ছে এখানে ইন্টিগ্রেশনের ব্যাপার চলে আসতেছে। তো তুমি যদি ইন্টিগ্রেশন না জানো তাহলে এখানে এইখানেও করা যাবে না, শেষ করা যাবে না, যদিও এখানে ইন্টিগ্রেশনটা অত কমপ্লেক্স থাকবে না। তো আমরা এখন এক্সাম্পলে চলে যাই যে কিভাবে সেপারেট করা যাচ্ছে বা যাচ্ছে না। আমরা ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাই, ম্যাথে চলে যাই। তো দেখো এটা ফার্স্ট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 1, সলভিং দ্য সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো 1 + x * dy - y * dx = 0। তাহলে 1 + x * dy, সো dy dx থাকলেই মনে করবা যে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা dy/dx থাকুক অথবা এরকম মাল্টিপ্লাই করা থাকুক, একই কথা, তো এটা সমস্যা নেই। তো এখন এখানে কথা হচ্ছে যে dy/dx ওইভাবে নাই, কিন্তু অন্যভাবে আছে, কিন্তু আমাদের এখানে সলভ করতে বলছে। সলভ করা বলতে বোঝায় যে y = সামথিং বের করা। সলভ করা বলতে কি বোঝায়? y = সামথিং বের করা। এখন যদি দেখা যাচ্ছে না ওয়াইটাকে ফ্রি করাটাও টাফ, মানে তুমি যখন ইন্টিগ্রেশন করে ফেললা, করার পর দেখা গেল ওয়াইটাকে তোমার বের করাটা টাফ হয়ে যাচ্ছে বা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাহলে ওটা আর করার দরকার নাই। কিন্তু যদি দেখা যাচ্ছে না ইজিলি করা যায়, তাহলে ওটা করে ফেলবা। তো আমাদের এখানে সলভ করতে বলছে, তো সলভ করতে বলছে দ্যাট মিনস আমাদের কার্ভ যেটা আছে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে 1 + x * dy - y * dx = 0, এই জিনিসটা আছে। এখন এটা চেক করতে হবে যে এটা কি লিনিয়ার হবে নাকি এক্সাক্ট হবে নাকি সেপারেবল অফ ভ্যারিয়েবল হবে। তো এই তিনটার মধ্যে সব থেকে ইজি হচ্ছে সেপারেবল অফ ভ্যারিয়েবল। তো ওইটা ফার্স্টে দিয়ে স্টার্ট করবা, কারণ তোমাকে তো বলে দিবে না, বা দিতেও পারে, বাট না বলে দেওয়ার চান্সটাই বেশি। তো যদি এরকম বলে দেয় যে সেপারেবল অফ ভ্যারিয়েবল, তাহলে সেপারেবল ভ্যারিয়েবল তো হয়ে বুঝতেই পারলো যে এটা সেপারেবল ভ্যারিয়েবল। কিন্তু যদি না বলে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা কি সেপারেবল নাকি লিনিয়ার নাকি এক্সাক্ট। এখন কথা হলো যে এটাকে হায়ার অর্ডার কেন হবে না, এটা কেন আমরা ফার্স্ট অর্ডার বলতেছি? দেখো dy/dx যদি নিয়ে আসো তুমি, হাইয়েস্ট ডেরিভেটিভ কিন্তু এটা একটাই, মানে একবার হাইয়েস্ট ডেরিভেটিভ। d2y/dx² কিন্তু নাই এখানে, অথবা d3y/dx³ এটা কিন্তু নাই। তার মানে এটাকে আমরা বলতেছি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং ফার্স্ট অর্ডার দেখেই হচ্ছে আমরা এই টেকনিকের মধ্যে আসতেছি। আমাদের তিনটা টেকনিক আছে, আমরা ডিসকাস করব। একটা হচ্ছে সেপারেবল অফ ভ্যারিয়েবল, একটা লিনিয়ার, আর একটা হচ্ছে এক্সাক্ট। তাহলে আমরা ফার্স্টে দেখো এটা হচ্ছে আমাদের সেপারেবল অফ ভ্যারিয়েবল কিনা। তো এটা সেপারেবল ভ্যারিয়েবলের জন্য আমরা কি বলছি, যে dy এর সাথে y গুলাকে নিয়ে আসবো, dx এর সাথে x গুলাকে নিয়ে আসবো। তাহলে খেয়াল করো যে এই যে অংশ ইকুয়েশনটা আছে, এটা করা যায় কিনা, যে আমরা সেপারেবল করতে পারবো কিনা। এটাকে ধরো আমরা লেফট সাইডে নিয়ে রাইট সাইডে নিয়ে আসো y dx কে, তাহলে কি আসবে? 1 + x * dy = y dx হবে। এখন দেখো যখন তোমরা এইটাকে ধরো এই পাশে নিয়ে আসলাম, এই অংশটাকে রাইট সাইডে নিয়ে আসলাম, শিফট করলাম আমরা, তাহলে যদি আমরা ডিভাইড করে দিই, দেখো এটা এভাবে বলতে পারো ডিভাইডিং বাই 1 + x * y। তাহলে এখানে এইটার নিচে, এই অংশটার নিচে, ফার্স্ট টার্মের নিচে 1 + x * y যদি করো, ডিভাইড করে দাও, তাহলে কি 1 + x ক্যান্সেল হয়ে যাচ্ছে নিউমারেটর এবং ডিনোমিনেটর থেকে, জাস্ট কি থাকে, dy/y থাকে এই জায়গাটাতে। এবং এটাকে যখন তুমি রাইট সাইডে নিয়ে গেছো, অবভিয়াসলি এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস। এবং এখানে 1 + x * y যেটা আছে, এটা যদি ডিভাইড করে দাও, দেখো y আর y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে dx/1 + x থাকবে, দেখো এই ফরম্যাটে থাকবে। তো এটা জাস্ট একটা ক্যালকুলেশন, এটা আসলে অত ইজি। দেখো এটা একটু বুঝতে পারছো কিনা তোমরা? স্যার আমার যে এক্স্যাক্টলি 1 + x/y দিয়ে ডিভাইড করতে হবে, মানে আমি এটা কিভাবে বুঝবো? আচ্ছা, দেখো এটা কিভাবে বুঝবো, হ্যাঁ এটা একটা গুড কোশ্চেন। তো এটা দেখো আমাদের মেইন ছিল যে সেপারেট করা, ভ্যারিয়েবলকে সেপারেট করা। তো এই যে জিনিসটা আমরা যখন দেখো রাইট সাইডে নিয়ে আসবো y dx, এটা y dx কে যখন আমরা এই পাশে নিয়ে আসবো,
তাহলে দেখো যে ডিওয়াই এর সাথে আমরা কাকে বসে নিয়ে আসতে হবে, ওয়াই যতগুলো থাকবে, এখানে যত ফাংশন থাকবে ওয়াই এর সবগুলোকে ওয়াই এর সাথে নিয়ে আসবো, ডিওয়াই এর সাথে নিয়ে আসবো। যতগুলো এক্স এর থাকবে সবগুলো আমরা কি করব, এক্স এর সাথে নিয়ে আসবো। এটা হলো আমাদের মেইন স্টেপ। আচ্ছা, এটা আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের আর একটু কনফিউশন ক্লিয়ার হবে। স্যার একটা কাজ কি করতে পারতাম না, মানে দুই সাইডে নিয়ে বোথ সাইড হচ্ছে ডিওয়াই দিয়ে ডিভাইড করে দিতাম? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই করা যায়, ওটাও করা যাচ্ছে। আচ্ছা আমি দেখাই এটা। এটা তোমরা দেখো কি আছে, 1 + x আছে, আর হচ্ছে এটা ডিওয়াই আছে, আর মাইনাস ছিল, সেটা তো ভুলে গেলাম, কি ছিল মনে আছে কারোর? মাইনাস ওয়াই ডিএক্স। ওয়াই ডিএক্স আছে, থ্যাংক ইউ। ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তো এই জিনিসটা ছিল। এখন এটা থেকে আমরা কিভাবে ফরম্যাটে নিয়ে আসবো, এটাকে সেপারেবল কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো? তো এটা এভাবে লেখা যায়, 1 + x আসছে, দেন ডিওয়াই আসলো, ইকুয়ালস টু হচ্ছে তোমার ওয়াই ডিএক্স, আমরা এইভাবে লিখতে পারি। এখন হচ্ছে যে আমরা কি বলছি যে ডিওয়াই এর সাথে কাকে নিয়ে আসবো, ওয়াই কে নিয়ে আসতে হবে, যতগুলো ওয়াই আছে, শুধু ওয়াই না, মানে যত ওয়াই, যত ফরম্যাট আছে, যত ফাংশন আছে ওয়াই এর সবগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো একটাই আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই লিখতে পারি, এই ওয়াই দিয়ে ডিভাইড করে দিলাম। এখানে ধরো আরেকটু ডিটেলস দেখাই, তাহলে 1 + x আছে, এরকম আসছে, আমরা ওয়াই দিয়ে ডিভাইড করে দিলাম পুরো জিনিসটাকে। আর এই পাশে তাহলে কি থাকবে, ডিএক্স থাকবে। আমরা বোথ সাইডস কে কি করলাম, ওয়াই দিয়ে ডিভাইড করলাম। একটু ক্লিয়ার হলো? বোথ সাইডস কে কি করছি আমরা, ওয়াই দিয়ে ডিভাইড করছি, কারণ ডিওয়াই এর সাথে কাকে নিয়ে আসতে হবে, যত ওয়াই আছে, ডিএক্স এর সাথে কাকে নিয়ে আসতে হবে, যত এক্স আছে। এখন দেখো এটা কিন্তু এই ডিওয়াই এর সাথে আবার এক্সট্রা পার্ট থেকে গেছে, 1 + x, এটা কিন্তু তোমার ডিওয়াই এর সাথে থেকে গেছে। আমরা দেখো এটাও ডিভাইড চাইলে ডিভাইড করে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু ডিএক্স ডিভাইডেড বাই 1 + x। তো দেখো এটা কিন্তু সেপারেট হয়ে গেল, যে ওয়াই এর সাথে ওয়াই গুলো চলে আসছে, দেখো এখানে কোনো ওয়াই নাই, আবার এই ডিএক্স এর সাথে এক্স গুলো চলে আসছে, দেখো এখানে কোনো এক্স নাই। তাহলে আমরা এটাকে বলতে পারি, আমরা বলতে পারি সেপারেবল অফ ভ্যারিয়েবল। তো দেখো কারো কোশ্চেন আছে কিনা? কারোর কোশ্চেন আছে কিনা, একটু বুঝতে পারছো কিনা এই ফরমেশন? সবার ক্লিয়ার হয়েছে? কোনো জি রেসপন্স স্যার। নাই তো? জি স্যার। দুজন রেসপন্স করতেছে, আর কেউ রেসপন্স করতেছে না। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। শান্তনু বড়ুয়া আছো? শান্তনু বড়ুয়া, শান্তনু বড়ুয়া। কল করে না পেলে কিন্তু অ্যাবসেন্ট, কল করে যদি না পাওয়া যায়। ওমর জাওয়াদ নাকভি, জি স্যার। ওমর জাওয়াদ নাকভি আছো? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হয়েছে তোমার এটা? জি। তাহমিনা আক্তার, Yes, sir. আচ্ছা ক্লিয়ার হয়েছে জিনিসগুলো? জি, sir. মহিউদ্দিন খান শিয়াম, মহিউদ্দিন খান শিয়াম, আচ্ছা রুদাবা শেহনুম, রুদাবা শেহনুম, নাফিউল ইসলাম, নাফিউল ইসলাম। আছে আছে স্যার, আছে স্যার। আচ্ছা, থাকা ঠিক আছে। বুঝতে পারছো কিনা? থাকতে তো হবে অবশ্যই, তো বুঝতে পারছো কিনা? আহ, এখানে কি করছে? এখন কি ট্রাই আরেকবার করতেছো? একটু স্যার, না না না, মানে আচ্ছা আমি আরেকবার একটু এক্সাম্পলটা দেখতে পারি যেখান থেকে একটু ইয়া করছে। আচ্ছা আমি যাবো এক্সাম্পলে যাবো। এক্সাম্পল আমি ওটা এক্সপ্লেন এখনো শেষ করি নাই, এক্সপ্লেনেশন শেষ হয়নি। তা আচ্ছা ওখানে ওকে। ওখানে আরো যে আচ্ছা ওখানে কি হয়েছে যে e⁻, এই যে লন, এটা করার পর যে ডি লন পাও, যে 1 + x এর সাথে c1টা ছিল না, ওটাকে কি করছে ওই যে এর সাথে হ্যাঁ আমি আলাদা। ওটা যাবো, আমি ওটা দেখাবো কিভাবে আসছে, এটা আমি দেখাবো। যে পর্যন্ত আসলে এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা, এটা হলো মেইন। তো এটা তুমি এইভাবে বলতে পারো, ডিভাইডিং বাই 1 + x ইন্টু ওয়াই। তো এইভাবে বলা যায়, অথবা আমি যেভাবে পার্ট বাই পার্ট দেখাইলাম,
যে তুমি এটা লেফট সাইড আছে রাইট সাইডে নিয়ে যাও, দেন ওয়াই কে ডিভাইড করো একবার, পরের স্টেপে যাও আবার এক্স গুলোকে ডিভাইড করো। যদি দেখা যাচ্ছে সেপারেট করা যাচ্ছে, পসিবল, তাহলে পসিবল হলে কি হবে, কি বলছি সেকেন্ড স্টেপ, ইন্টিগ্রেট করতে হবে। তো ক্লিয়ার হলো যে পসিবল যদি হয় তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশনে যেতে হবে আমাদের। স্যার তো ইউজুয়ালি তো মানে সেপারেবল ইকুয়েশনই দেওয়া হবে না, মানে এমন তো কোনটা দেওয়া হবে না যেটা কিনা মানে সেপারেট করা যাইতেছে না। হ্যাঁ, এটা যে পরের গুলো বললাম যে আমাদের যে লিনিয়ার যদি না হয়, সেপারেট করা না যায়, তার মানে তোমার এই টেকনিকের মধ্যে আসবে না। তাহলে অন্য যে দুইটা টেকনিক আছে, লিনিয়ার অথবা এক্সাক্ট, এর মাধ্যমে যেতে হবে। স্যার এই মানে যে এটা স্যার এই যে অপশনাল। লাইনটা যেটা আছে, যেটা আমি আস্ক করতে চাচ্ছিলাম, এই যে রিলে বিং প্লাস মাইনাস ই টু দি পাওয়ার সি ওয়ান অ্যাজ সি দেন গিভ ওয়াই ইকুয়ালস টু সি টু ওয়ান প্লাস আচ্ছা আচ্ছা, আমি ওটা যাচ্ছি, আমি এটা এখন যাবো নিচে, আমি এখনো যাই নাই, আমি ওটা বলবো, সমস্যা নেই। তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে লিনিয়ার আর এক্সাক্ট এটা মানে অপশনাল না যে তিনটা টেকনিকের মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করবে, এরকম না জিনিসটা। জিনিসটা হচ্ছে যদি তোমার সেপারেবল হয় তাহলে সেপারেবলের মধ্যে যাইতে হবে, বা সেপারেবলের মধ্যে যদি মতো দেখতে হয় বা ওইভাবে করা যায়, সেপারেট করা যাচ্ছে, তাহলে সেপারেবলে আসতে হবে। যদি দেখা যাচ্ছে না লিনিয়ারের মতো হচ্ছে, সেপারেবলের মতো হচ্ছে না, সেপারেট করতে পারতেছো না তুমি, তাহলে লিনিয়ার হবে অথবা এক্সাক্টে হবে। অথবা যদি দেখা যাচ্ছে না এক্সাক্টের মতো হচ্ছে, তাহলে এক্সাক্টের মতো করতে হবে, লিনিয়ারের মতো করা যাবে না, বা যাচ্ছে না তাহলে লিনিয়ার করা যাবে না, সেপারেবল করা যাবে না। মানে এটা অপশনাল না যে তুমি তিনটার যে কোনো একটা ইউজ করবা। এটা হচ্ছে তোমার ম্যাথের যে প্যাটার্নটা আছে, এটা তোমার বুঝতে হবে। এই প্যাটার্নে যদি থাকে তাহলে আমরা বলবো সেপারেবলের যদি মতো হয় তাহলে সেপারেবল, যদি লিনিয়ার হয় তাহলে লিনিয়ার, যদি এক্সাক্ট হয় তাহলে এক্সাক্ট। আবার এখানে ব্যাপার হচ্ছে যে একটা ম্যাথ সেটা সেপারেবলও হইতে পারে, আবার এক্সাক্টও হইতে পারে, লিনিয়ারও হইতে পারে। মানে ম্যাথের ফরম্যাট এমন ভাবে দেওয়া আছে যেটা সেপারেবলও পসিবল, এক্সাক্টও পসিবল, লিনিয়ারও পসিবল। তো তিনটা তাহলে তুমি তখন অপশনাল, তুমি যে কোনো একটা নিতে পারো। কিন্তু সব ম্যাথই যে তোমার সব রকম হবে, তিনটার মতোই হবে এরকম না। ঠিক আছে, একটা এক একটা এক এক রকম। কিন্তু কিছু কিছু ম্যাথ এরকম থাকতে পারে যে একটা হইতে পারে যে লিনিয়ার আর এক্সাক্ট হয়েছে, সেপারেবল সে হয় নাই, তাহলে তুমি যে কোনোটা ইচ্ছা তুমি করতে পারো। অথবা এক্সাক্ট হয়েছে আর সেপারেবল হয়েছে, লিনিয়ার হচ্ছে না, তাহলে লিনিয়ারে করা যাবে না, বাকি দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবা। তো এই হলো ব্যাপার। মানে তুমি ইচ্ছা মতো যে কোনো টেকনিক ইউজ করতে পারবা না, এটা তোমার ম্যাথের ফরম্যাটের অনুযায়ী ডিপেন্ড করবে যে কোনটা হবে। আচ্ছা, তাহলে দেখা গেল যে এই যে ম্যাথটা ছিল সলভ করা, এটা কিন্তু দেখো আমরা সেপারেট করে ফেলছি। তো সেপারেট করা ফেলে নেক্সট টেকনিক কি ছিল, বোথ সাইড আমরা কি করবো, ইন্টিগ্রেট করবো। দেখো এই যে ইন্টিগ্রেশন সাইন ইউজ করা হয়েছে, এবং এইখানে আমরা ডিওয়াই বাই ওয়াই যেটা, এটা আমরা এলএন ওয়াই জানি। আর এইটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে দেখা যাবে যে এলএন অফ ওয়ান প্লাস এক্স আসবে। তো ইন্টিগ্রেশনটা আশা করি এগুলো পারার কথা, এগুলা ইজি আছে। এবং এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এটা জানো, যেহেতু এটা ডেফিনিট কিন্তু ইন্টিগ্রাল। স্যার কনস্ট্যান্টটা হচ্ছে এক সাইডে নিয়ে আসছে, আরেক সাইডে কেন নিয়ে আসে নাই? মানে ইন্টিগ্রাল তো কোনটা, দুই সাইডে। প্লাস সি? ও আচ্ছা, এটা প্রবলেম নাই, কারণ এখানে দেখো এটা তো ইন্টিগ্রেশন করছো তুমি, তাহলে এখানে একটা সি আসবে, হ্যাঁ, আবার এখানে একটা ধরো আসছে তখন আরেকটা সি আসবে, হ্যাঁ, তাহলে দুইটাই তো কনস্ট্যান্ট। হ্যাঁ। তাহলে ধরো এটা আমি সি ওয়ান নিলাম, এটা সি টু নিলাম, এর জন্য সি ওয়ান নিলাম, আর এর জন্য সি টু নিলাম, তাহলে সি টু মাইনাস সি ওয়ান হবে, তাই না? তো যে সি টু কোনো একটা মাইনাস সি ওয়ান, কনস্ট্যান্ট থাকবে। হুম। ওগুলো তো কনস্ট্যান্টই, মানে সি ওয়ানও কনস্ট্যান্ট, সি টু কনস্ট্যান্ট। আর ওটা কিন্তু যদি এই মাইনাস, কনস্ট্যান্টটা স্যার যে সাইডে রাখি সমস্যা হবে? আমি যদি লন ওয়াই প্লাস সি ওয়ান রাখতাম আর এই লন ওয়ান প্লাস এক্সটা ফাঁকা রাখতাম, তাহলে কি সমস্যা হতো? না না, প্রবলেম নাই, যে কোনো এক পাশে আচ্ছা। রাখলেই হবে। ওটা প্রবলেম নাই। তো তোমার এখানে আমরা মেনলি বলছি যে সলভ করা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করা। তো নর্মালি এই পর্যন্ত হয়ে যাচ্ছে, অ্যান্সার এটাই হয়ে যাবে। কিন্তু ওয়াইটাকে যদি বের করা যায়, যেমন আমরা একটা ফর্মুলা জানি যে ই টু দি পাওয়ার লন এক্স এর একটা ফর্মুলা আছে। তো বোথ সাইডে যদি ই টু দি পাওয়ার ইউজ করো, তাহলে এইভাবে করা যায়। তো দরকার নাই, জাস্ট এই পর্যন্ত রাখো, তোমার ওই ওয়াইটাকে আর বের করার দরকার নেই, এটা আমি তোমাদের শর্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট তোমার ওয়াইটা যদি বের করতে চাও করতে পারো, সমস্যা নাই, কিন্তু এই পর্যন্ত রেখে দাও। আর যদি বের করতে চাও আমি জাস্ট একটা এক্সপ্লেন করে দিই কিভাবে করছে ওরা। তো এটা বোথ সাইডে কি করতে হয়, ই টু দি পাওয়ার নিতে হয়। তো ই টু দি পাওয়ার যখন নিবা তখন একটা ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার লন এক্স এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এক্স হয়। ই টু দি পাওয়ার লন এক্স এর একটা ফর্মুলা, সেটা তোমরা হয়তো বা জানো অনেকেই। এটা হচ্ছে ই টু দি পাওয়ার ln এক্স। এই ফর্মুলা হচ্ছে জাস্ট এক্স হয়। ঠিক আছে, ই টু দি পাওয়ার ln এক্স এর ফর্মুলা হচ্ছে জাস্ট এক্স হবে। তো আমরা এটা যেহেতু বুঝতে পারতেছি যে এটা একটা ফর্মুলা, তো এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে এই কাজটা করা হয়েছে।
দেখো এই লনটাকে সরানো হয়েছে, লনটাকে সরানো কিভাবে যায়, ই টু দি পাওয়ার ইউজ করছে, বাট এটা দেখায় নাই ই টু দি পাওয়ার এলএন ওয়াই ইউজ করছিল। তো এই এলএন আর ই বাদ হয়ে গেছে, জাস্ট ওয়াই থাকে। যেমন ই টু দি পাওয়ার এলএন এক্স আমরা একটু আগে বললাম, তো ই আর এলএন বাদ হয়ে যায়, জাস্ট এক্স থাকে। এখানে যেহেতু ওয়াই আছে এই জন্য ওয়াই থাকতেছে। এখানে দেখো বোঝা যাচ্ছে যে এটার উপরে ই টু দি পাওয়ার ইউজ করছিল। এখন এইটাকে দেখো ই টু দি পাওয়ার এলএন অফ সামথিং প্লাস সামথিং এরকম আছে, তাহলে এটাকে দেখো মাল্টিপ্লাই করা যায়, এইভাবে লেখা যায়। এক্সপোনেন্টের যে সূত্রগুলো আছে আহ এইভাবে লেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স স্যার ইন প্লাস C1টা আরেকবার একটু এক্সপ্লেন করবেন আমাকে? প্লাস সিটা হচ্ছে যে এটার ইন্টিগ্রেশন তো তুমি করছো, আর এটাও তো ইন্টিগ্রেশন করছো। তো এখন দুইটাই তো ইন্টিগ্রেশন, এখানেও তো ডেফিনিট, এটাও ডেফিনিট। তো দুইটার জন্য ইন্ডিভিজুয়ালি তোমার কনস্ট্যান্টটা দেওয়ার দরকার নেই, কারণ একটা কনস্ট্যান্ট তো দিতে হয়। দিতে হয় কেন? কারণ এটা ডেফিনিট না, ডেফিনিট ইনডেফিনিট। না। ডেফিনিট হলে তোমার এখানে একটা প্লাস সি দিতে হয়। তো এখানে প্লাস সি না দিয়ে এখানে প্লাস C1 দিছে, তো এটা তুমি এভাবে রাখলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা। এটা C1 যেহেতু নিচে, এই নেওয়ার কারণটা হচ্ছে নিচে আসবে। যদি এত ডিটেলস দরকার নাই, তোমার জাস্ট এই পর্যন্ত লিখলেই হচ্ছে। এরপরে তুমি যদি এখানে ওয়াইটাকে বের করতে পারো সেটাই এনাফ, আর দরকার নেই। এইগুলা তো এক্সপ্লেনেশনের দরকার নেই, বাট আমি একটা জাস্ট বলে দিচ্ছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো দিতে পারো সেই হিসেবে। তো আমরা জানি যদি কোনো এক্সপোনেন্টে যদি এরকম প্লাস থাকে, এই যে দেখো এখানে C1 এর আগে একটা প্লাস আছে, তো এরকম যদি এক্সপোনেন্টের জায়গায় যদি প্লাস থাকে কি করতে হয়, মাল্টিপ্লাই হয়ে যায়। আর যদি মাইনাস থাকতো তাহলে ডিভাইড হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার দেখো কি ছিল, ই টু দি পাওয়ার এলএন অফ 1 + x প্লাস C1, এখানে কি হয়ে গেল, ই টু দি পাওয়ার এলএন অফ 1 + x ইন্টু ই টু দি পাওয়ার C1। তাহলে দেখো C1 তো কনস্ট্যান্ট। এই ইটা কি আসছে হইতাছে ওই যে ওয়াই এর লনটা রিমুভ করার জন্য এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে যেহেতু আমরা জাস্ট ওয়াইটাকে ফ্রি করব, বলছিলাম যে সলভ করা মানে হচ্ছে ওয়াই কে বের করা। তো যেহেতু এখানে এলএন থেকে গেছে তাদের তো প্রবলেম, ওয়াই তো আর ফ্রি হইলো না, তো এই জন্য ওইটাকে ফ্রি করার জন্য অ্যান্টিলগ হিসেবে তোমার ই টু দি পাওয়ার ইউজ করা হয়েছে। এবং এখানে দেখো C1 তো কনস্ট্যান্ট, তাহলে ইও তো একটা কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, C1 ও কনস্ট্যান্ট। তাহলে দুইটাই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা অন্য একটা কনস্ট্যান্টে কনভার্ট করা যায়। তাহলে সেই হিসেবে দেখো এখানে বলছে প্লাস মাইনাস সি, প্লাস মানে ই টু দি পাওয়ার C1, এটাকে আমরা সি হিসেবে ধরে নিছি। কারণ যেহেতু মানে C1 ও কনস্ট্যান্ট, আর ই তো তোমার একটা ইরেশনাল ভ্যালু, 2.7172 এরকম ইরেশনাল একটা নাম্বার। তো যেহেতু কনস্ট্যান্টের উপর আবার কনস্ট্যান্ট পাওয়ার আছে, যেমন 2 টু দি পাওয়ার 2 যদি বলো, তাহলে দুইটাই তো কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট হিসেবে আমরা নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিছি এখানে সি। তো সেই হিসেবে দেখো ই টু দি পাওয়ার C1 কে এখানে, এই যে ই টু দি পাওয়ার C1 কে এটা কি ধরে নিছে, পরে সি ধরে নিছে, এই যে জায়গাটাকে সি ধরে নিছে। এখন এখানে আর মডুলাসের অনেক ব্যাপার আছে, তো এই সেই হিসেবে এখানে প্লাস মাইনাস আসছে। তো এই জন্য এই জিনিসটা অনেক কমপ্লেক্স হবে, তো এটা কমপ্লেক্সিটি যাওয়ার দরকার নেই। তোমরা মেনলি কাজ করতে পারো, হাইয়েস্ট গেলে এই পর্যন্ত যেতে পারো, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত আসতে পারো, ঠিক আছে। তো ওয়াইটাকে সরাই, মানে ওয়াইটাকে ফ্রি করার জন্য যদি মানে পসিবল হয়, দেখবে সামনে কিছু ম্যাথ আসবে, ওগুলো অনেকগুলো কমপ্লেক্স। কমপ্লেক্স ম্যাথ গুলোর থেকে ওয়াই কে ফ্রি করাটা টাফ, করা যায় না, তো ওইভাবে রেখে দিলেই হচ্ছে। কিন্তু এখানে চাইলে যেগুলো ছোট ছোট ম্যাথ আছে, যেমন ই টু দি পাওয়ার ইউজ করে কাজ করা, তো এইগুলোকে তোমরা কি করতে পারো, ওয়াই কে ফ্রি করতে পারো। এবার ওয়াই ফ্রি করে দেন এখানে একটা ফাংশন নিয়ে আসতে পারো। তো এই পর্যন্ত নিয়ে আসলেই এনাফ। এই পর্যন্ত, এই যে 1 + x, এই যে এই পর্যন্ত, ফার্স্ট থেকে এই পর্যন্ত। তো দেখো এই ম্যাথটা ক্লিয়ার হলো কিনা। এবং আচ্ছা এখানে আমি স্যার, আবার, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এখানে যে আমরা ফার্স্টে C1 ধরলাম, আই গেস এখানে আরেকটা টেকনিক ছিল যে কনস্ট্যান্টটা একেবারে লন কে ধরা। তাহলে আই গেস যদি দুই সাইড তখন আমরা ই দিয়ে হ্যাঁ যখন, সেটাও তুমি ইউজ করতে পারো, সেটাও তাহলে ইউজ স্যার করা। আই গেস হ্যাঁ ডাইরেক্টলি কেটা এসে পড়ে, মানে তখন আর মানে রিলেবেল করতে হচ্ছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, সে প্রবলেম নেই, তুমি এটা করতে পারো, ঠিক আছে। এখানে তুমি এবার ইউজ করতে পারো এলএন অফ কে ইউজ করতে পারো, ঠিক আছে। এখানে কে অথবা যে কোনো কনস্ট্যান্ট এলএন অফ সি ইউজ করতে পারো। তাহলে দুই পাশ থেকে এটা যেহেতু দুইটাই এলএন হয়ে যাচ্ছে, তো প্লাস থাকলে আমরা জানি এটা মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে লন অফ 1 + x ইন্টু কে থাকে, যদি কে হয় তাহলে কে আসবে। তাহলে ওইখানে বোথ সাইড থেকে এলএন চলে যাচ্ছে। তো এটা ইউজ করা যায়, অথবা এইভাবে ইউজ করতে পারবো, সমস্যা নেই, ওইটাতে প্রবলেম নাই, ঠিক আছে। কারণ যেহেতু কনস্ট্যান্ট ধরতে হবে, তো আমরা লনের হিসেবে কনস্ট্যান্ট ধরতে পারি, অথবা এখানে C1 হিসেবে কনস্ট্যান্ট গুলো ধরতে পারি, এটা প্রবলেম নেই। তো মেইনলি হচ্ছে যে তুমি এই পর্যন্ত আসলে বেটার, বাট তোমার যদি এখানে শেষ করে দাও, আহ, না করাটাই ভালো, কারণ এখানে একটা ছোট ম্যাথ, ছোট ম্যাথ এখানে তো আসলে এত ছোট করে ফেলানো ঠিক হবে না। আচ্ছা স্যার, আচ্ছা, আরেকটা হ্যাঁ বলো।
স্যার এখানে যে আমরা ওয়াইটাকে সলভ করলাম এটা কি স্যার ওয়াই কেই সবসময় করব নাকি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেখে করেছি? আমরা নর্মালি ওয়াইটাকেই করবো, কারণ ওয়াই এক্স এর মধ্যে যদি থাকে ম্যাক্সিমামে আমরা যদি ওইভাবে না বলে দেই তাহলে মেইনলি আমাদের ডিপেন্ডেন্টটা ওয়াই থাকে। যদি বলে দেওয়া হয় যে না এক্সটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট, তাহলে এটা অন্য ডিফারেন্ট কেস, তখন আমরা এক্সটাকে জাস্ট ফ্রি করবো। কিন্তু এখানে যেহেতু তুমি এভাবে ফিক্স করে বলে দেওয়া নাই, ইন জেনারেল হলে তখন ওয়াইটা ডিপেন্ডেন্ট হিসেবে আমরা ধরে নিই। জি স্যার। আচ্ছা, নেক্সট আরেকটা দুইটা ম্যাথ দেখি আমরা। এটা থাকে এক্সাম্পল নাম্বার 2। এখানে দেখবো যে ম্যাথগুলো অনেক ছোট, যেমন আমরা 14.1 এর যে ম্যাথগুলো করছিলাম ইন্টিগ্রেশন, তো এখানে কিন্তু অনেক ঝামেলা ছিল। আচ্ছা, এখানে দেখো বলতেছে সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তোমাদের অনেকটা আইডিয়া আছে, যে আইভি প্রবলেম আমাদের ছিল আমাদের মিডের আগে যেটা। তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ অলরেডি করছিলাম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেখো আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে এবং y(4) দেওয়া আছে, -3 দেওয়া আছে। সো এই ফরম্যাটটা আমরা জানি যে y(4) বলতে আসলে কি বোঝায় আর -3 বলতে কি বোঝায়। তো এটার মিনিংটা কি মনে আছে? কেউ বলতে পারবা? এই 4টা আসলে কার ভ্যালু? এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু, হ্যাঁ এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে তোমার y এর ভ্যালু। তো আমাদের এটাকে সলভ করতে হবে। তো আমরা যে ম্যাথগুলো যেভাবে সলভ করছিলাম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তো ওইখানে কি করছিলাম, ওইখানে আমরা যদি ওরকম সেপারেবল কিনা এই কিনা এইসব আমরা তো চেক করি নাই। আমরা জাস্ট কি করছিলাম, জাস্ট মাল্টিপ্লাই করে দিয়ে ইন্টিগ্রেশন করে দিয়েছিলাম, এরকম একটা কাজ করছিলাম। কিন্তু এখানে একটু মনে রাখতে হবে যে এটা সেপারেবল কিনা। দেখো এই ওয়াই গুলোকে কোথায় নিতে হবে, ডি ওয়াই এর সাথে নিয়ে আসতে হবে। তাহলে যত ওয়াই, শুধু একটা ওয়াই না, ধরো এখানে ওয়াই কিউব আছে বা এক্স কিউব আছে, এই y⁴ আছে, পুরোটাকে নিয়ে আসতে হবে, শুধু ওয়াই না। তো আমাদের মনে রাখতে হবে যে এই যত ওয়াই আছে, যত এখানে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই এর, কিন্তু আরো যদি 10-12টাও থাকে, সবগুলো ওয়াই কে কোথায় নিয়ে আসতে হবে, ডিওয়াই এর কাছে নিয়ে আসতে হবে। এবং এটা যদি পসিবল হয়, ঠিক আছে, এটা আমি বারবার বলতেছি, যদি পসিবল হয়, মানে জোর করে মিলানো যাবে না, জোর করে কোনো একটা ভ্যারিয়েবলকে তুমি নিয়ে আসতেছো, এটা কোনো করা যাবে না। তোমার মনে রাখতে হবে যদি পসিবল হয় শুধু ওয়াই কে নিয়ে আসা বা ওয়াই এর ফাংশন গুলাকে নিয়ে আসা। কনস্ট্যান্ট হলে সমস্যা নাই, ধরো y+2 আছে, যেমন আগের ম্যাথটা কি ছিল 1+x ছিল, তো এটা তো জাস্ট পুরোটাই ভ্যারিয়েবল তোমার এক্স হিসেবে কনসিডার হবে। কিন্তু ভ্যারিয়েবল বলতেছি, ভ্যারিয়েবল কে নিয়ে আসা যাবে না, ঠিক আছে? তো এই ওয়াই কে কি করতে হবে, ডিওয়াই এর কাছে নিয়ে আসতে হবে। এক্স কে কি করতে, এই ডিএক্স কে কি করতে হবে, এই এক্স এর কাছে নিয়ে যেতে হবে। এবং এই ডিএক্স এবং ডিওয়াই দুইটা আহ, মানে দুইটা ইকুয়েশনের দুই পাশে থাকবে, মানে একটা ইকুয়েশনের দুই বোথ সাইডে হচ্ছে এক পাশে ডিওয়াই থাকবে, এক পাশে ডিএক্স থাকবে। তাহলে এই এক্স টাকে যদি এখানে নিয়ে আসো তাহলে ডিভাইড হয়ে গেল, এই পাশে আর থাকলো না। তাহলে কি করতে হবে, ওই যে ডিএক্স টাকে ওই পাশে নিয়ে যেতে হবে এক্স এর কাছে, আর এইখানে যদি কোনো এক্স থাকতো তাহলে ওইগুলো তোমার ওই ডিএক্স এর কাছে নিয়ে যেতে হবে। তাহলে মেইন কথা হলো যে ডিওয়াই এক পাশে থাকবে, ডিএক্স এক পাশে থাকবে। এখন এই ডিওয়াই এর কাছে সবগুলো ওয়াই কে নিয়ে যেতে হবে, ডিএক্স এর পাশে সবগুলো এক্স কে ডিএক্স এর কাছে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা বলছি স্যার যদি হ্যাঁ, এক্স ওয়াই থাকে তখন কি করবো? এটা এক্স ওয়াই যদি থাকে, জি এক্স ওয়াই থাকলে তোমার তো ওই যে উপরে ওয়াই আছে নিচে ওয়াই আছে, তাহলে ওয়াই ওয়াই বাদ হয়ে গেল। আর যদি শুধু মনে করো যে শুধু এক্স ওয়াই আছে, নিচে আর কিছু নাই, তাহলে এই যে ওয়াইটাকে নিচে নিয়ে আসো, তাহলে ডিওয়াই বাই ওয়াই হয়ে গেল। এখানে যেহেতু মাল্টিপ্লাই হয়েছে ওখানে ডিভাইড হবে, বুঝা গেল? কিন্তু যদি এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, যদি x+y থাকে, ধরো এই জায়গাটা তো ডিভাইড আছে, যদি এরকম থাকতো যে x+y, তাহলে এখানে প্রবলেম, তাহলে কিন্তু তুমি ওই ডিএক্সটা ডিএক্স এর কাছে নিয়ে আসতে পারতেছো না, তাহলে ওই জায়গাটাতে প্রবলেম হবে। কারণ প্লাস মাইনাস আকারে নিয়ে যাওয়া যাবে না ডিওয়াই বাই ডিএক্স এর কাছে, মাল্টিপ্লাই অথবা ডিভিশন এই দুইটা এই সিস্টেমের মাধ্যমে নিয়ে যেতে হবে, কোনো ধরনের প্লাস মাইনাস আকারে নিয়ে যাওয়া যাবে না। তো ওই ম্যাথগুলো আসবে কিভাবে করতে হবে। তো এখন কথা হলো যে আমরা তো কি করলাম, এটা রিরাইট করে ফেললাম এইভাবে, যে ওয়াইটাকে নিয়ে আসলাম ডিওয়াই এর কাছে, তাহলে ওয়াই এর সাথে ডিওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে ওয়াই ডিওয়াই হয়ে গেল। আর হচ্ছে এই এক্স এর কাছে যদি ডিএক্স কে নিয়ে যাও তাহলে -x ডিএক্স হলো। এখন পরের স্টেপটা কি, যেহেতু দেখো সেপারেট করা যাচ্ছে বা করা হয়ে গেছে, তাহলে আমরা এটাকে বলবো সেপারেবল অফ ভ্যারিয়েবল করা যাবে। সো সেপারেবল অফ ভ্যারিয়েবলের নেক্সট টেকনিক হচ্ছে ইন্টিগ্রেট করা। দেখো ইন্টিগ্রেট করছি আমরা, ইন্টিগ্রেট করছি। তো ইন্টিগ্রেট করলে দেখো ওয়াই ডিওয়াই, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে, y² বাই 2 আসে। আর এক্স ডিএক্স আছে, এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের x² বাই 2 আসে। প্লাস c1 কেন দিলাম, কারণ একটা ইনডেফিনিট ইন্টিগ্রালে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়,
এবং বোথ সাইডে যেহেতু ইন্টিগ্রেশন আছে একটা কনস্ট্যান্ট ইউজ করলেই হবে, দুইটা কনস্ট্যান্ট ইউজ করার কোনো দরকার নেই, একটা ইউজ করলেই হবে। তো এখন কথা হলো যে এই যে আমাদের যে ব্যাপারগুলা, একটা যেহেতু ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কথা বলছে, তাহলে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। তো কন্ডিশন দেওয়া থাকলে কি করতে হয়, যে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর জায়গায় অ্যাপ্লাই করো, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাহলে ওয়াই এর জায়গায় অ্যাপ্লাই করো। তাহলে এখানে ভ্যারিয়েবলের ভ্যালু পাচ্ছি আমরা, আর এখানে ভ্যারিয়েবলের ভ্যালু পাচ্ছি। তো আলটিমেটলি C1 এর ক্যালকুলেশন করলে কি হয়ে যায়, একটা ভ্যালু আসে। তো দেখো এখানে C1 এর ওরা ভ্যালু বের করছে, এটা হচ্ছে ওরা যেভাবে করছে তোমার ওইভাবে করার দরকার নাই, তুমি তোমার মতো করে যেটা বুঝছো সেটা করো। কারণ এখানে দেখবো যে অনেক কিছু প্যাচাল করছে ওরা, এত কিছু দরকার নেই। তো সম্ভবত 25 আসবে মনে হয়। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে শুধু C1 এর ভ্যালু বের করলেই হয়ে যাবে? হ্যাঁ, জাস্ট C1 এর ভ্যালু বের করতে হবে, কারণ তোমার এখানে তো অলরেডি এক্স এর ভ্যালু দেওয়া আছে 4, আর ওয়াই এর ভ্যালু আছে -3। তাহলে এখানে জাস্ট এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাও, তাহলে জাস্ট C1 ই থাকে, এছাড়া তো আর কিছু থাকে না। C1 এর ভ্যালু বের করবা, বের করে এখানে এই ইকুয়েশন যদি বসায় দাও C1 এর ভ্যালু, তাহলে অ্যান্সার হয়ে গেল। সম্ভবত এটা 25/2 আসবে, এরকম কিছু একটা আসবে আমার যেটা মনে হয়, এখানে যদি করে দেয় না ওরা, সম্ভবত এরকম আসবে। কারণ এখানে বলতেছে x² + y² 25, তার মানে x² যদি এই পাশে নিয়ে আসো, তাহলে নিচে তো 2 2 থাকে, তো 2 কে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে দেখা যাবে যে এটা C1 টা 25। জাস্ট একটু ক্যালকুলেশন করে নিও, C1 এর ভ্যালু এখানে তোমার 25/2 আসবে, যদি এই এই জায়গাটাতে x এর ভ্যালু এবং y এর ভ্যালু বসায় দাও, তাহলে দেখবে যে ওটা এরকম আসবে। স্যার এক্স আর ওয়াই কে এক সাইডে আনা হইলো কেন? x এবং y কে মানে পরের জি স্যার, ইকুয়েশন, জি স্যার। ওইটা সমস্যা নেই, ওটা তোমার যেহেতু সলিউশন হয়ে গেছে, তুমি আনতে পারো নাও আনতে পারো। ওইখানে তুমি y টাকে বের করে নিতে পারো, যে y +/(-√25 - x²) ওইভাবে রাখতে পারো, এভাবে রাখলে কোনো সমস্যা নেই, ওকে স্যার। এটা প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি। এটা হলো যে dy/dx হচ্ছে y² - 4 আছে। তো এইটাকে দেখো, এই y² - 4, তো y² - 4 একটা পার্ট, পুরোটাই একটা পার্ট, y² - 4, তো পুরোটাই একটা জিনিস। তাহলে কি করতে হবে, dy এর কাছে নিয়ে আসতে হবে। আর এখানে যখন তুমি নিয়ে আসবা, তখন কি এখানে 1 থাকতেছে না, মানে এই পুরোটার সাথে তো 1 মাল্টিপ্লাই করা আছে, এই যে এই জায়গাটার সাথে। তা তুমি যদি একটা ডিভাইড করে দিবা, মানে y² - 4 কে যখন ডিভাইড করে দিবা, তাহলে তো এখানে একটা 1 থাকে, তাহলে 1 এর সাথে dx টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফরম্যাটটা এরকম আসে, dy/y² - 4 = dx। তাহলে এখন কি করতে হবে, বোথ সাইড ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে যে ইন্টিগ্রেশনের জন্য আমাদের এখানে একটা ফর্মুলা আছে, দেখো x² - a², এরকম একটা ফর্মুলা ছিল, x² - a², এটা একটা ফর্মুলা ছিল যদি মনে থাকে, যে 1/2a ln of x - a divided by x plus a, এরকম একটা ফর্মুলা ছিল। তো ডিরেক্টলি ফর্মুলাইজ করে দেবা, ওরা যদিও পার্শিয়াল করে কাজ করছে, পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর কাজ করছে, কিন্তু যেহেতু আমরা ডিরেক্ট ফর্মুলাই জানি এটার, তো ডিরেক্ট ফর্মুলাইজ করবা। এটা তোমার পার্শিয়াল মানে অত দেখানোর দরকার নেই, কারণ পার্শিয়াল জানো এমনি একটু বড় হয়, তো যেটা ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে সেটা পার্শিয়ালে যাওয়ার তো কোনো দরকার নেই। তো এটা ডিরেক্টলি তোমার দেখবে যে ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন dx divided by x² minus a², এরকম একটা ফর্মুলা আছে, দেখবা যে লিখে দিয়েছিলাম আমি। তো এই ফর্মুলা ইউজ করবা, এখানে এটা দরকার নাই, ঠিক আছে? এখানে ওর পার্শিয়াল করছে, দেখবা অনেক বড় হয়েছে, তো এত দরকার নেই তো আমাদের বড়। তারপরে দেখো এটা আরেকটা ম্যাথ আমরা যাই, ম্যাথটা হচ্ছে এখানে নিচের দিকে। তো দেখো এটা হচ্ছে ম্যাথ আমাদের, e⁴ y cos x dy/dx y sin 2x y of 0 = 0। তো আমাদের e⁴ y cos x dy/dx, এটা একটা পার্টে আছে, y sin 2x, আর এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, কারণ y of 0 = 0 দেওয়া আছে। তাহলে এই ম্যাথটাকে আমরা কিভাবে করবো, যদি মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, বাট এরকম কমপ্লেক্স না আসলে। তো দেখো এখানে আমরা জাস্ট একটু যদি ডিভাইড করি কিছু, যে এখানে দেখো এই পুরোটা কিন্তু y এর জিনিস, তাহলে এখানে তো dy আছে, তাহলে এটাকে রেখে দাও, এটা নেওয়ার সরানোর কোনো দরকার নেই। আবার এখানে দেখো স্যারের কথা মনে হয় শোনা যাচ্ছে না।
আচ্ছা, শুনতেছো এখন? হ্যাঁ জি স্যার স্যার। Yes, sir, শুনতেছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে এখন? Yes, sir, শোনা যাচ্ছে। হ্যালো, স্যার কই গেল? কি এখন আনিকা তৌসিফ তোমাদের ক্লাস আছে নাকি?